আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সরলরেখা অধ্যায়ের 6 নম্বর লেকচারটি। আজকের এই লেকচারে বেসিক্যালি বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত যে বিষয়াবলী আছে বা এই রিলেটেড যে ম্যাথ সমূহ আছে এগুলা নিয়ে আজকে আমরা ডিল করব। তো এই অধ্যায়ের উপরে ইতিপূর্বে আরো 5টি লেকচার আমার এই চ্যানেলে আপলোড করা আছে। যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওগুলো সম্পন্ন করে আজকের এই লেকচারটি দেখবা। এতে করে আরো বেশি ইফেক্টিভ হবে বলে আমি মনে করি। তো ঠিক আছে, আজকের লেকচারটি শুরু করা যাক। দেখো, ফার্স্ট অফ অল যে ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করবো সেটা হচ্ছে আমরা দেখব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত যে মানে সূত্রাবলী। দেখি এটা কিভাবে নির্ণয় করা যায়। দেখো, ফার্স্ট অফ অল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজ আঁকার জন্য আমি একটা অক্ষরেখা চিন্তা করি। মনে করি এটা হচ্ছে আমার সেই অক্ষরেখাটা, এটা হচ্ছে আমার সেই অক্ষরেখাটা, যেখানে এদিকে হচ্ছে এক্স অক্ষ আছে, এদিকে ওয়াই অক্ষ আছে, এদিকে ওয়াই অক্ষ আছে। তাহলে দেখো, এখানে একটা ত্রিভুজ আঁকি আমি, এখানে একটা ত্রিভুজ আঁকি, এখানে একটা ত্রিভুজ আঁকি। দেখো, মনে করি এটা সেই আমার ত্রিভুজটা। এখন এই ত্রিভুজের একটা বিন্দু হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। একটা বিন্দু হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। একটা স্থানাঙ্ক হচ্ছে সি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x3, y3। এখন দেখো তাহলে, এই তিনটা বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর তিনটা লম্ব আঁকলাম। বি বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, এ বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, সি বিন্দু থেকে আরেকটা লম্ব আঁকলাম। এবং এই লম্বগুলার প্রান্ত বিন্দু যেগুলা এক্স অক্ষকে ছেদ করে, এগুলোর নাম দিলাম হচ্ছে, এটা দিলাম হচ্ছে এল বিন্দু, এটার নাম দিলাম হচ্ছে এম বিন্দু, এটার নাম দিলাম হচ্ছে এন বিন্দু। তাহলে এখন দেখো, তাহলে এখানে এখানে কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমি বলতে পারি কিনা যে এই যে এই টোটাল ও এল সমান সমান কতটুকু হবে। ও এল এইটুকু সমান সমান কতটুকু হবে, লিখতে পারি x2 হবে। ও এল সমান সমান x2, তাই কি না? কারণ কি, আমরা অক্ষরেখা যখন চিন্তা করি তখন কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যখন বসে হচ্ছে xy, তখন আলটিমেটলি এই বিষয়টা কি রিপ্রেজেন্ট করে, এই বিষয়টা রিপ্রেজেন্ট করে যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে x, এইটুকু হচ্ছে x, আর এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই। এই বিষয়টাই তাহলে এই বিন্দুর ক্ষেত্রে যদি চিন্তা করো, ধরো এই এই পাশে কিচ্ছু নাই, এইটুকু কিচ্ছু নাই, এইটুকু কিচ্ছু নেই, তাহলে আমরা কিভাবে চিন্তা করবো? তাহলে চিন্তা করবো এইভাবে না, যে এইটুকু হচ্ছে x2 আর এইটুকু হচ্ছে ওয়াই টু। তাহলে দেখো, এখান থেকে এইটুকু হবে ওয়াই টু, এইটুকু হবে হচ্ছে ওয়াই টু। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে বাকিটুকু একদম সিম্পল। তাহলে দেখো, এখান থেকে এটা মনে করলাম মূল বিন্দু, তাহলে মূল বিন্দুকে চিহ্নিত করলাম ও বিন্দু দ্বারা। তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে ও এম সমান সমান কি হবে, ভেরি সিম্পল। তাহলে ও এল সমান সমান হবে হচ্ছে ও এম সমান সমান হচ্ছে x1। আবার দেখো, তাহলে এখান থেকে আহ এ এম সমান সমান কি হবে, এখান থেকে এ এম সমান সমান কি লেখা যায় দেখো তো। তাহলে এখান থেকে আমরা এ এম সমান সমান কি লিখতে পারি, এ এম সমান সমান লিখতে পারি এ এম, এ এম সমান সমান আমরা লিখতে পারি ওয়াই ওয়ান লিখতে পারি। আবার দেখো, এখান থেকে আমরা আরেকটা বিষয় লিখতে পারি, সেটা হচ্ছে এই ও এন সমান সমান কি লিখতে পারি, ও এন সমান সমান লিখতে পারি x3। এবং এই সি এন সমান সমান কি লিখতে পারি, সি এন সমান সমান লিখতে পারি ওয়াই থ্রি। আশা করি এইটুকু বুঝতে পারছো, যতটুকু আমি আঁকলাম জাস্ট কিছু করে নেই, ভেরি সিম্পল, এগুলো আগের কনসেপ্ট। দেখো, এখন আমরা যদি, আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে আমরা এই যে যে ত্রিভুজ এবিসি, এই যে এইটুকুর ক্ষেত্রফল বের করবো না, এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করবো। তাহলে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমি একটা বিষয়কে কাজে লাগাবো। দেখো, এখন থেকে যে আমি একটু বিষয়গুলোকে লেখার ট্রাই করি, নোট ডাউন করার ট্রাই করি, তাহলে কি পাবো? এখান থেকে লিখতে পারি ও এল সমান সমান এক্স টু, ও এম, সমান সমান পাবো হচ্ছে x1, ও এম সমান সমান x1। তারপরে পাবো হচ্ছে তোমার, আচ্ছা এটা একটু করে লিখি, ও এম সমান সমান x1। তারপরে সুতরাং দেখো, আমি এই এল এম সমান সমান কি পাবো, এই এল এম সমান সমান কি লিখতে পারি দেখো তো, এই এল এম সমান সমান, এই এল এম সমান সমান কি লিখতে পারি, লিখতে পারি কিনা যে এই টোটালটা দেখো তো, এল এম সমান সমান কি লিখতে পারি, লিখতে পারি এল এম। তাহলে লিখতে পারি ও এম মাইনাস ও এল, ও এম মাইনাস ও এল, ও এম মাইনাস ও এল। তাহলে এখান থেকে ও এম সমান সমান কি পাইছি দেখো তো, ও এম সমান সমান পাইছি হচ্ছে x1, আর ও এল সমান সমান কি পাইছি x2। তাহলে আমরা পাইলাম হচ্ছে এল এম সমান সমান এটা পাইলাম। ওকে, এল এম সমান সমান এটা পাইলাম। তারপরে দেখো, আমি
তারপরে ও এন সমান সমান কি লেখা যায়, ও এন সমান সমান এক্স 3, সরি, ও এন সমান সমান এক্স থ্রি। তারপরে এখান থেকে আমি লিখতে পারি সুতরাং দেখো এম এন সমান সমান কি লিখতে পারি দেখো তো, এম এন, সুতরাং এম এন সমান সমান কি লিখতে পারি, এম এন সমান সমান লিখতে পারি ও এন মাইনাস ও এম। তাহলে এখান থেকে আমরা ও এন সমান সমান কি পাইছি, ও এন সমান সমান এক্স 3 মাইনাস ও এম সমান এক্স 1। তাহলে আমি পাইলাম হচ্ছে এম এন সমান সমান এক্স 3 মাইনাস এক্স 1, এম এন সমান সমান এক্স 3 মাইনাস এক্স 1। ওকে, তারপরে এখান থেকে দেখো তাহলে আমরা বিএল সমান সমান ওয়াই 2 পাইছি, এবং এ এম সমান সমান ওয়াই 1 পাইছি, এবং সি এন সমান সমান ওয়াই 3 পাইছি। তাহলে এখন এখন একটা বিষয় লক্ষ্য করে দেখো, এখান থেকে আমার এই এল এন সমান সমান কি লেখা যায় দেখো তো, এল এন, এই এল এন এইটুকু সমান সমান কি লেখা যায় আবার, এল এন, এল এন সমান সমান কি লেখা যায়, লিখতে পারি ও এন মাইনাস ও এল। তাহলে এখান থেকে ও এন সমান সমান কি, ও এন সমান সমান পাইছি হচ্ছে আমরা ও এন এক্স 3 মাইনাস ও এল সমান সমান কি দেখো তো, ও এল সমান সমান হচ্ছে এক্স 2 এক্স 2। আশা করি বুঝতে পেরেছো, খুবই সিম্পল, জাস্ট আমরা ওই মানে এদিক ওদিক করে ক্যালকুলেশন করলাম। তাহলে এখন আমার মূল কাজ হচ্ছে দেখো, তাহলে আমি বের করবো যে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমি লিখতে পারি কিনা দেখো, যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি সমান সমান লিখতে পারি কিনা যে দেখো তো, এই সম্পূর্ণটা থেকে আমি যদি একটা কাজ করি, যে এই যে এই সম্পূর্ণটা বাদ দেই, তাহলে কি আমি এইটুকুর ক্ষেত্রফল পাবো না, এইটুকুর ক্ষেত্রফল পাবো না? বিষয়টা বুঝতে পারছো কিনা? তাহলে আমি করব হচ্ছে যে এই টোটালটা নিব। দেখো তো এটা কত বুঝ, 1 2 3 4 5, তাহলে আমি লিখতে পারি এটা হবে হচ্ছে তোমার যে এ বি এল এল, এ বি এল এন সি, পঞ্চভুজের ক্ষেত্রফল, পঞ্চভুজের ক্ষেত্রফল। এই পঞ্চভুজের ক্ষেত্রফল থেকে আমি যদি এই ট্রাপিজিয়াম, এটা কি একটা ট্রাপিজিয়াম না দেখো তো, এইটুকু কি একটা ট্রাপিজিয়াম না, ট্রাপিজিয়াম গঠন করছে না? তাহলে আমি করব হচ্ছে যে বিএলএনসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বিএলএনসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, দেখো। তাহলে এখন আমার কাজ হচ্ছে এটুকু ক্যালকুলেশন করা। দেখো তো আমরা এই এবিএলএনসি পঞ্চভুজের ক্ষেত্রে কয়টা বিষয় পাবো দেখো তো, এই টোটাল পঞ্চভুজের ক্ষেত্রে কয়টা বিষয় লক্ষ্য করব। দেখো এখানে যদি আমি একটা বিষয় চিন্তা করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই পঞ্চভুজের ক্ষেত্রফল হবে তোমার, এখানে একটা ট্রাপিজিয়াম, এখানে একটা ট্রাপিজিয়াম, দুইটা ট্রাপিজিয়াম উৎপন্ন করছে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি হচ্ছে তোমার এ বি এল এম, এ বি এল এম ট্রাপিজিয়াম, এ বি এল এম ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম প্লাস প্লাস এ এম এন সি ট্রাপিজিয়াম, এ এম এন সি ট্রাপিজিয়াম মাইনাস বিএলএনসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বিএলএনসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন দেখো, তাহলে এখান থেকে আমি কি করতে পারি দেখো তো, এবিএলএম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সূত্র কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে হাফ অফ সমান্তরাল বাহুদের যোগফল। এখানে সমান্তরাল বাহু কোনটা কোনটা আছে দেখো তো, বিএল প্লাস এ এম, তাহলে লিখবো হচ্ছে বিএল প্লাস এ এম ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব হিসেবে কি আছে দেখো তো, এখান থেকে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কোনটা, এল এম, লিখতে পারি এল এম, প্লাস তারপরে এ এম এন এর ক্ষেত্রে কি হবে, এ এম এন এর ক্ষেত্রে সমান্তরাল বাহু দুই কোনটা আছে, একটা হচ্ছে সিএন আর একটা হচ্ছে এম। তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে হাফ অফ এ এম প্লাস সিএন ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব হিসেবে কি আছে, এম এন মাইনাস বিএলএনসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে
এই ক্ষেত্রে কি হবে, বি এল এন সি, এই ক্ষেত্রে সমান্তরাল বাহু কোন কোন দুইটা আছে, এটা আর এটা। তাহলে এই ক্ষেত্রে হবে তোমার যে হাফ অফ সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুদের যোগফল হবে বি এল প্লাস সি এন, কিন্তু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব হিসেবে কি আছে, এল এন, এল এন, এল এন। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এখন দেখো আমরা জাস্ট ওই ভ্যালুগুলো বসাই দিব, ভ্যালুগুলো বসাই দিব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বিএল সমান সমান কি লিখতে পারি, বিএল সমান সমান হবে হচ্ছে তোমার এক্স টু। বিএল সমান সমান কি লিখতে পারি, দেখো তো বিএল সমান সমান আমরা কি পাইছি, সরি, বিএল সমান সমান হবে হচ্ছে ওয়াই টু, বিএল সমান ওয়াই টু, ওয়াই টু প্লাস এ এম সমান সমান কি পাইছি, এ এম সমান সমান পাইছি হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান ইন্টু এল এম সমান সমান কি পাইছি, এল এম সমান সমান কি পাইছি, পাইছি হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু। অনুরূপভাবে হাফ অফ, এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দাও, এখানে এ এম সমান সমান কি পাইছি ওয়াই ওয়ান প্লাস সি এন সমান সমান কি পাইছি ওয়াই থ্রি, আর এম এন, এম এন সমান সমান কি পাইছি, এম এন সমান পাইছি হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, মাইনাস হাফ অফ জাস্ট ভ্যালু বিএল সমান সমান কি পাইছি আমরা, বিএল সমান সমান পাইছি হচ্ছে ওয়াই টু প্লাস সি এন সমান সমান ওয়াই থ্রি, ওয়াই থ্রি ইন্টু এল এন সমান সমান কি পাইছি, দেখো তো এল এন, এই এল এন এটুকু সমান সমান কি পাইছি এক্স থ্রি মাইনাস এক্স টু, এক্স থ্রি মাইনাস এক্স টু। এই হলো আমাদের মানে জাস্ট ভ্যালুগুলা বসাইলাম। তাহলে এখন দেখি আমরা আরেকটু সামনে যাই, যে ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি কি পাবো। দেখো আরেকটু সামনে যাই, তাহলে এখন যদি আমরা এখানে গুণ করি, তাহলে গুণ করলে কি পাবো, দেখো তো গুণ করলে কি পাবো, গুণ করলে পাবো হচ্ছে হাফ অফ, তাহলে এখানে জাস্ট গুণ করে দাও, গুণ করে দিলে পাবো হচ্ছে আমি এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স ওয়ান, এক্স ওয়ান ওয়াই টু মাইনাস, মাইনাস এক্স টু ওয়াই টু, তারপরে হচ্ছে প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান। তারপরে আচ্ছা পুরোটা থেকে হাফ কমন নিয়ে নিলাম, পুরোটা থেকে এই সবগুলো থেকে হাফ কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে কোন করলে কি পাবো, দেখো তো প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান, এক্স থ্রি ওয়াই ওয়ান, তারপরে পাবো হচ্ছে মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান, তারপরে পাবো হচ্ছে প্লাস এক্স থ্রি ওয়াই থ্রি, এক্স থ্রি ওয়াই থ্রি, তারপরে পাবো হচ্ছে মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি। তাহলে এখান থেকে হবে হচ্ছে তোমার মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে এখানে মাইনাস, মাইনাস এক্স থ্রি ওয়াই টু, আর হবে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সেক্ষেত্রেও, প্লাস এক্স টু ওয়াই টু। আবার এখানে কি হবে, এখানে যদি গুণ করি তাহলে প্লাস থাকবে, আর মাইনাস হয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স থ্রি ওয়াই থ্রি, এক্স থ্রি ওয়াই থ্রি, আর এটা হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আলটিমেটলি, তাহলে এখানে হবে প্লাস এক্স টু ওয়াই থ্রি। দেখো বুঝছো কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা, দেখো তাহলে এতটুকু যদি বুঝতে পারো, দেখো এখান থেকে কি কি কাটা যায়, এখান থেকে কি কি কাটা যায়, দেখো তো এখান থেকে কি কি কাটা যায়, এখান থেকে কাটা যায় হচ্ছে তোমার যে এখানে দেখো এক্স টু ওয়াই টু আছে পজিটিভ, এক্স টু ওয়াই টু আছে পজিটিভ, এটা আছে পজিটিভ, আবার এখানে আছে নেগেটিভ, দেখো কাটা যায়, এটা কাটা যায়। তারপরে দেখো আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে আছে হচ্ছে পজিটিভ, তাহলে আবার নেগেটিভ কোথায় আছে, দেখো এই যে এখানে হচ্ছে নেগেটিভ, তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়। তারপর দেখো এখানে আবার আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো, এখানে এক্স থ্রি ওয়াই থ্রি এখানে আছে পজিটিভ, এক্স থ্রি ওয়াই থ্রি এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়। তারপরে দেখো আর কোন কিছু কাটা যায়, আরো কিছু কাটা যায় কিনা দেখো তো। আবার হচ্ছে তুমি যদি লক্ষ্য করে দেখো এখান থেকে এক্স থ্রি ওয়াই থ্রি কাটা যায়, আরো কিছু কাটাই, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, হ্যাঁ দেখো আর কিছু কাটা যায় না, আর কিছু কাটা যায় না। তাহলে দেখো এখন যদি আমরা এইটুকুকে বাকিটুকুকে এখানে প্লট করি, আচ্ছা একটু আমি এই উপরের অংশটুকু মুছে দেই, হ্যাঁ এইটুকু মুছে দেই, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটুকু মুছে দেবো আমি এখন। ওকে, আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো, এটুকু মুছে দেই। দেখো তাহলে এখন এখন আমরা কি পাই, হাফ থাকলো, হাফ অফ থাকলো হচ্ছে তোমার এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান, এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই থ্রি, প্লাস এক্স টু ওয়াই থ্রি, এটুকু থাকলো।
এইটুকু থাকলো। দেখো এখান থেকে তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে দেখো একটা বিষয় লক্ষ্য করে দেখো, এখানে যদি আমরা এই বিষয়টাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, তবে কি পাবো? যদি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, এখান থেকে আমরা লিখতে পারবো যে x1 x1 y2 মাইনাস x2 y1 এক্স সরি মাইনাস x2 y1, তারপরে প্লাস প্লাস x2। এই বিষয়টাকে আগে নিয়ে আসি, হ্যাঁ এই বিষয়টাকে আগে নিয়ে আসি যে x2 y3। দেখো তো এই বিষয়টা আগে নিয়ে আসি, একটু সাজিয়ে নেবো জাস্ট। x2 y3 একটা ফরম্যাট বা একটা সূত্র দিব এখান থেকে। x2 y3 মাইনাস মাইনাস দেখো x3 y2 প্লাস এখান থেকে আমরা আরেকটা, এখান থেকে কি লিখতে পারি যে x3 y1 মাইনাস x1 y3 দেখো আমি কিন্তু কিচ্ছু করি না, জাস্ট হচ্ছে সাজাই লিখছি, জাস্ট হচ্ছে একটু সাজাই লিখছি। একটা বিষয় লক্ষ্য করে দেখবা, এটা হচ্ছে একটা সূত্র, এটাও হচ্ছে একটা সূত্র, তুমি এটাও মাথায় রাখতে পারো, এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে এখান থেকে এটাও মাথায় রাখবা, এটাও মাথায় রাখবা। তাহলে এটা একটু মাথায় রাখবা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সূত্র। দেখো সূত্রটা কিভাবে মাথায় রাখবা, সূত্রটা কিভাবে মনে রাখবা, এই বিষয়টা লক্ষ্য করে দেখো তাহলে কিভাবে মনে রাখা যায়। মনে করো বিন্দু তিনটা দেওয়া আছে এইভাবে, তোমাকে তো যে প্রশ্নে যে বিন্দুগুলো দেওয়া থাকবে সেগুলো তো আর এমন না যে তোমাকে ত্রিভুজ এঁকে দিবে, যে তুমি একদম ত্রিভুজ এঁকে দিয়েছে তুমি দেখে দেখে জাস্ট বসাই দাও, বিষয়টা তো এমন না। তোমাকে দিব এমন বিন্দু যে মনে করো x1 y1 একটা বিন্দু দেওয়া আছে, x2 y2 একটা বিন্দু দেওয়া আছে, x3 y3 একটা বিন্দু দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে কোন সূত্র অ্যাপ্লাই করবে এটা করো। তাহলে দেখো বিষয়টা কিভাবে আসলো, দেখো কিভাবে আসলো। আমি আমি করলাম হচ্ছে দূরের সাথে দূরে গুণ করলাম, বিষয়টা কি? দূরের সাথে দূরে গুণ, কাছের সাথে কাছে গুণ। দেখো বিষয়টা কি যে এইসব কি বলতেছেন আবোল তাবোল। দেখো মনে করো এই দুইটা বিন্দুর ক্ষেত্রে কম্পেয়ার করো, এই দুইটা বিন্দুর ক্ষেত্রে কম্পেয়ার করো যে দূরের সাথে দূরে, দেখো তো এইটার সাথে কি এইটা দূরে না অপেক্ষাকৃত? দেখো তাই হয়েছে যে দূরের সাথে দূরে গুণ করছে x1 y2, x1 y2 মাইনাস কাছে গুণ, মাইনাস কাছে গুণ, দেখো কাছে গুণ কোনটা, তারপরে হবে x2 y1, বিষয়টা তাই কিনা x2 y1। অনুরূপ ভাবে তুমি এই দুইটা বিন্দুর ক্ষেত্রে কম্পেয়ার করো, এই দুইটা বিন্দুর ক্ষেত্রে চিন্তা করো দূরে গুণ কোনগুলা হবে, যে x2 y3, x2 y3 মাইনাস কাছে গুণ, কাছে গুণ কোনটা, কাছে গুণ কোনটা, যে y2 x3, x3 y2। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে তুমি এই বিন্দুটাকে আবার এখানে ট্রান্সফর্ম করবো যে x1 y1, তাহলে এখানে কি হবে? দূরের সাথে গুণ দাও, দূরের সাথে x3 y1, তারপরে কাছের গুণ দাও x1 y3। আশা করি একদম ক্লিয়ার। এই বিষয়টা অনেক 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 সোজা হয়ে গেল এই যে যে বিষয়টা মাথায় রাখার কারণে, কারণ তুমি এই সূত্রটা মাথায় রাখা একটু কঠিন হয়ে যায়, যে এইভাবে মনে রাখলে অনেক সোজা হয়ে গেল। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। দেখো আমি একটু নিচের গুলো মুছে দিব, যদি কেউ স্ক্রিনশট নেওয়ার থাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, হতাশ হইও না, হতাশ হইও না কেউ, জাস্ট ফলো মাই লেকচার। দেখো এরপরে, এরপরে আচ্ছা আমি এটাও মুছে দিই, হ্যাঁ এটারও দরকার নাই, আর এটারও দরকার নেই। দেখো এরপরে, এরপরে এরপরে তাহলে এখান থেকে আমরা আরো কিছু ইয়ে করি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি হচ্ছে, তাহলে এই বিষয়টাকে, এটা হচ্ছে একটা সূত্র, এই বিষয়টাকে আমরা অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে x1 x1 y1, x2 y2, x3 y3, আবার এই বিন্দুটা আবার রিপিট হবে x1 y1, দেখো বিষয়টা তাই কিনা। আমি তাহলে এটা থেকে এটা আনার ট্রাই করি, এটা থেকে এটা আনার ট্রাই করি, এটা কিভাবে হয়? এটা হয় হচ্ছে তোমার এইভাবে গুণ দিবা, এইভাবে গুণ, প্রত্যেকটা এইভাবে গুণ, প্রত্যেকটা এইভাবে গুণ, প্রত্যেকটা এইভাবে গুণ, দেখো প্রত্যেকটা এইভাবে গুণ, তারপরে মাইনাস, প্রথমে এইভাবে গুণগুলা, তারপরে মাইনাস এইটা গুণ, মাইনাস এটা গুণ, মাইনাস এটা গুণ, মাইনাস এটা গুণ। তাহলে বিষয়টা এটা এটা মেনটেন করতেছি কিনা দেখো তো, এখানে এইটা থেকে আমি লিখলাম হচ্ছে এইটা থেকে এটা, তাহলে এটা থেকে এটা আসে কিনা, যে x1 y2, x1 y2 মাইনাস কি কি বললাম, মাইনাস
x2 y1, তাই কিনা, x2 y1, তারপরে এই টপিকটা শেষ। তারপরে দেখো এইটুক, এখানে দেখো এইটুকুর ক্ষেত্রে চিন্তা করো, প্রথমে আমরা দেখলাম হচ্ছে এইটুকুর ক্ষেত্রে জন্য, তাহলে এটা শেষ হয়ে গেল। পর এইটার জন্য দেখো, এটার জন্য কি হবে, x2y3 মাইনাস x3y1, বিষয়টা মেনটেন হলো কিনা। তারপরটা দেখো, তারপরে আমরা করবো হচ্ছে এটার জন্য তাহলে, যে x3y1 মাইনাস x1y3। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তুমি এটাও অ্যাপ্লাই করতে পারো, এটাও অ্যাপ্লাই করতে পারো, তাহলে এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ সূত্র, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ না, এটাও সূত্র, এটাও সূত্র। দেখো, এই প্রত্যেকটা বিষয়, এই বিষয়টা আবার অন্যভাবেও লেখা যায়, এই বিষয়টাকে আবার অন্যভাবে লেখা যায়, সেটা হচ্ছে এভাবে, যে তোমরা যদি এই মানে ম্যাট্রিক্সটা কমপ্লিট করে থাকো, ম্যাট্রিক্স বানিয়ে নাও, দেখো এটা থেকে তুমি যে এভাবে লিখতে পারো যে x1y1, x2y2, x3y3, আর হচ্ছে এটা ওয়ান। তুমি ক্যালকুলেশন করে দেখো এই বিষয়টা এইখানে, বা এই বিষয়টা এই জায়গায় আসে, মানে শেষ হবে। এই বিষয়টাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এই বিষয়টা আসবে, অবশ্যই আসবে। তুমি যদি একটু করার ট্রাই করো, বা এটা মনে রাখবা এই সূত্রটা। হ্যাঁ, তারপরে দেখো, আমরা তাহলে এগুলা, তাহলে এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ সূত্র, এটাও সূত্র, এটাও সূত্র। তাহলে দেখো, ক্ষেত্রফল রিলেটেড আমরা তিনটা সূত্র অলরেডি দেখে ফেলেছি, ক্ষেত্রফল নির্ণয়ের তিনটা সূত্র অলরেডি দেখে ফেলেছি। তুমি যে কোনো একটা মনে রাখতে পারো, বা যে কোনো তিনটা মাথায় রাখবা, যে কোনো একটা অ্যাপ্লাই করবা। দেখো, এখন আমরা আরেকটা সহজ ফর্ম শিখবো, এই লাইনটা থেকে, সেটা শিখবো হচ্ছে এই লাইনটা থেকে। দেখো, এই লাইনটা থেকে আমরা আরেকটা সহজ ফর্ম শিখবো, সেটা হচ্ছে এখান থেকে তাহলে লিখতে পারি, এই লাইনটাকে আমি আবার লিখতে পারি যে হাফ অফ x1y2, যা আছে তাই লিখবো, x1y2 মাইনাস x2y1 প্লাস x2y3 মাইনাস x2y3 মাইনাস x3y2 প্লাস x3y1 মাইনাস x1y3, যা আছে তাই লিখলাম, এক দুই তিন চার পাঁচ ছয়টা ফর্ম, যা আছে তাই লিখলাম। দেখো, এখান থেকে আমরা লিখবো যে হাফ অফ, তাহলে এখান থেকে কি করতে পারি, দেখো এখান থেকে আমরা যদি ওয়াই টুটা কমন নিয়ে কি লিখতে পারি, যে ওয়াই টু, আমি কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলটিমেটলি ওই যে ক্ষেত্রফল এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এইখান থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় আনতেছি। সো মানে ঘাবড়ানোর কিছু নেই, যেগুলো আবার কোথা থেকে আসতেছে এগুলো কিছু না, আমি কিন্তু ওই ওই বেসিকটা ধরেই, বা ওই কনসেপ্টটা ধরে আগাচ্ছি। জাস্ট একটা ফরম্যাটকে আমি বিভিন্ন ভাবে চেষ্টা করতেছি যে কয়েকভাবে নির্ণয় করা যায়, তুমি যে কোনো একটা মনে রাখবো তোমার কাছে যেটা সহজ লাগবে। দেখো, এখান থেকে আমি যদি ওয়াই টু কে কমন নেই, পাবো হচ্ছে x1 মাইনাস, এখান থেকে যদি আমি ওয়াই টু কে কমন নেই, না এখান থেকে না, আচ্ছা ওয়াই টু কে কমন নিলে ওয়াই টু এখান থেকে আসছে একটা, এই মিস্টেক করলাম নাকি আমি ওয়াই টু তো এখানেও থাকার কথা আর একটা, এই আমি মিস্টেক করছি, এক দুই তিন চার পাঁচ ছয়টা কেন টার্ম। দেখো, আচ্ছা, দেখো তাহলে এখান থেকে আমি একটা ইয়ে হয়েছে, সেটা হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ এই লাইনটা হবে না। দেখো, আমি হচ্ছে এই লাইনটা লিখলাম, এটা লেখার পরে এখান থেকে যা আছে, এই লাইনটাকে থেকে কিন্তু আমি এটা লিখলাম, এরপরে দেখো আমি কি করতে পারি, হাফ অফ থাকলো। দেখো, এখান থেকে আমি করব হচ্ছে যে x1y2 থাকলো, মাইনাস x2y1 থাকলো, x2y1 জাস্ট তাই থাকলো, তারপরে প্লাস x2y3 থাকলো, মাইনাস x3y2 এটাও থাকলো, তারপরে প্লাস x3y1 এটা থাকলো, এক্স ওয়ান x3y1, তারপরে কি x1y3 এটাও থাকলো, মাইনাস x1y3 এটাও থাকলো। দেখো, আমি একটা টার্ম ইউজ করব, যেটাকে মানে সহজে সিম্পলিফাই করার জন্য একটা টার্ম ইউজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমি প্লাস x2y2 এটা যোগ করব, আবার মাইনাস করে দিব x2y2। দেখো তো, আলটিমেটলি কোনো চেঞ্জ হইলো না, আমি জাস্ট এটাকে যোগ করে দিলাম আর বিয়োগ করে দিলাম, কোনো চেঞ্জ হইলো না। এতে করে অনেক সহজ একটা সূত্র আসবে, সেটা হচ্ছে দেখো, হাফ অফ, আমি যদি এখান থেকে x y2 কে কমন নিই, এখান থেকে যদি ওয়াই টু কে কমন নিই পাবো হচ্ছে x1, আর এখান থেকে যদি ওয়াই টু কে কমন নিই তাহলে এখান থেকে পাবো হচ্ছে x1 মাইনাস x2। আবার এখান থেকে যদি আমি এইখান থেকে যদি আমি ওয়াই থ্রি কে কমন নিই, দেখো তো, আমি যদি ওয়াই থ্রি কে কমন নিই, মাইনাস মাইনাস ওয়াই থ্রি কে কমন নিই এখান থেকে, তাহলে এখান থেকে কি পাবো, ওয়াই থ্রি কে কমন নিলে পাবো হচ্ছে x1, দেখো তো, x1 মাইনাস x2 হবে,
x1 মাইনাস x2 হবে, কারণ কি এটার সাথে মিল সম্পন্ন করতে হবে, মিল সম্পন্ন করতে হবে। তারপরে এখান থেকে নিলাম হচ্ছে y1 কে কমন নিলাম, মাইনাস y1 কে কমন নিলে কি পাবো দেখো তো, এখান থেকে যদি মাইনাস y1 কে কমন নেই তাহলে আমি পাবো হচ্ছে x2 মাইনাস x3, x2 মাইনাস x3। তারপরে প্লাস, এখান থেকে আমি প্লাস কমন নিব হচ্ছে, প্লাস কমন নিলাম হচ্ছে y2, দেখো তো y2 কে কমন নিলে কি পাবো, y2 কে কমন নিলে পাবো হচ্ছে, y2 কে কমন নিলাম এখান থেকে y2, তাহলে x2 মাইনাস x2, x2 মাইনাস x3, দেখো তো y2 কে যদি কমন নিই x2 মাইনাস x3, এই যে এখান থেকে মাইনাস x3। দেখো এটা কেন করলাম, এটার সাথে এটা মিল সম্পন্ন করলাম, এটার সাথে এটা মিল সম্পন্ন করলাম, আর কিচ্ছু না। দেখো এখান থেকে তাহলে কি করা যায়, কি কমন যায়, হাফ থাকলো। এখান থেকে আমি লিখতে পারি কিনা যে এই দুইটা থেকে x1 মাইনাস x2 হবে ইন্টু y1 মাইনাস y3। কিভাবে মনে রাখবা এটাও আমি দেখাই দিচ্ছি, মাইনাস এই দুটা থেকে কমন যাই হচ্ছে y1 মাইনাস y2, y1 দেখো এখান থেকে যদি আমি মাইনাসটা নিয়ে নিই, মাইনাসটা নিয়ে নিলে তাহলে কি y1 মাইনাস y2, আবার এখানে থাকবে হচ্ছে x2 মাইনাস x3, x2 মাইনাস x3। দেখো বিষয়টা কিভাবে মনে রাখবা, মনে করো তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে x1 y1, আরেকটা বিন্দু দেওয়া আছে x2 y2, আরেকটা বিন্দু দেওয়া আছে x3 y3, x3 y3, এমন তিনটা বিন্দু দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে একটা সূত্র, তাহলে এটা হচ্ছে একটা সূত্র, এই যে লাস্টের যে লাইনটা এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে এখানে কিভাবে মাথায় রাখবো দেখো, বিষয়টা কিভাবে হচ্ছে যে প্রথমে হচ্ছে x1 মাইনাস x2, x1 মাইনাস x2 মানে কি ভুজ দুইটার অন্তর, ভুজ দুইটার অন্তর x1 মাইনাস x2, তারপরে হচ্ছে গিয়া y1 মাইনাস y3, y1 এই সরি এখানে y1 হবে না, তো এখানে y2 হবে না, y2 হবে, এটা 2 নিছি না, তাহলে এটা 2 হবে, 2 হবে, 2 2 2। তাহলে দেখো বিষয়টা কিভাবে হচ্ছে যে x1 মাইনাস x2 পরবর্তীতে আবার হচ্ছে y2 মাইনাস y3, y2 মাইনাস y3, মাইনাস মাইনাস, তারপর একদম সিমিলার এই ফর্মেটে এখানে আসছে, আগে কোটি, তাহলে y1 মাইনাস y2, y1 মাইনাস y2 ইন্টু x2 মাইনাস, এখান থেকে যেটা শেষ হলো এখান থেকে সেটা শুরু হলো যে x2 মাইনাস x3, x2 মাইনাস x3। আশা করি বুঝতে পেরেছো কিভাবে মাথায় রাখবা, এটাও বুঝতে পেরেছো। তাহলে আমরা এই ত্রিভুজ ক্ষেত্রে, একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় তিনটা সূত্র দেখলাম, কয়টা, চারটা সূত্র দেখলাম, চারটা সূত্র দেখলাম একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে, চারটা সূত্র দেখলাম, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে করবা, যেটা ইচ্ছা সেটা দিয়ে করবা। দেখো আরেকটা বিষয় হচ্ছে, এখানে যে সূত্রটা লিখছি সেটা হচ্ছে এই সূত্রটাকে আমি যদি এই পাশে লিখতাম, এই অংশটুকু এই পাশে লিখে এইটুকু ওই পাশে লিখতাম, কোনো সমস্যা নেই, কারণ এখানে আমি মডুলাসকে ইউজ করছি, মডুলাস ইউজ করার কারণে এটা আলটিমেটলি ধনাত্মক ভ্যালু রিপ্রেজেন্ট করবে। তুমি যাই কিছু চেঞ্জ করো না কেন, ভিতরে যাই কিছু চেঞ্জ করো না কেন, মডুলাস দেওয়ার কারণে সবগুলাকে একবারে একদম মানে ধনাত্মক হিসেবে রিপ্রেজেন্ট করবে। আশা করি বুঝতে পেরেছো এই টোটালটা। দেখো এরপরে তাহলে এই রিলেটেড যে ম্যাথ সমূহ এগুলো আমরা দেখব। দেখো এরপরে কি আছে, এরপরে আমরা দেখব এরপরের যে টপিকটা সেটা হচ্ছে, এরপরের যে টপিকটা আমরা দেখব হচ্ছে একটা ত্রিভুজ, মূল বিন্দুর সাথে ত্রিভুজ, মূল বিন্দুর সাথে, মূল বিন্দুর সাথে একটা ত্রিভুজ গঠন করলে সেক্ষেত্রে কি হবে, মূল বিন্দুর সাথে যদি একটা ত্রিভুজ গঠন করে সেক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে আমরা হিসাব করবো। মনে করো এটা হচ্ছে আমার কার্তেশীয় অক্ষরেখা, এখন একটা ত্রিভুজ গঠন করছে এভাবে যে মূল বিন্দুর সাথে একটা ত্রিভুজ গঠন করছে, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ মূল বিন্দুর সাথে গঠন করছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ধরে নিলাম x2 y2, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, x1 y1, এটা হচ্ছে মূল বিন্দু যেটা স্থানাঙ্ক দেওয়া আছে 0 0 0 0। তাহলে এখান থেকে আমরা যদি এর এর ক্ষেত্রফলটা নির্ণয় করি তাহলে কিভাবে নির্ণয় করবো দেখো তো, এর ক্ষেত্রফল যদি নির্ণয় করি তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা যদি এটাকে তুমি যদি ওই একদম মূল ফর্মে নির্ণয় করো তাহলে এটা এখান থেকে একটা লম্ব দিতে পারো, এখান থেকে একটা লম্ব দিতে পারো, এখান থেকে একটা লম্ব দিতে পারো। তাহলে আলটিমেটলি আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এই ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি, 1 2 3 4, এই যে যে একটা চতুর্ভুজ বানাবো এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল মাইনাস এইটুকুর ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এইভাবে নির্ণয় করা যেতে পারে। দেখো তাহলে আমরা যেহেতু নির্ণয় করলাম, তোমরা একটু দেখবা মূল ফর্মে কিভাবে নির্ণয় করতে হয়, সামনে তোমাদের এইটার একটা ম্যাথ আছে, ওই ম্যাথে আমি যখন করাবো তখন মূল নিয়মেই করাই দিব। এখন আপাতত মানে জাস্ট এমনি মাথায় রাখো। তাহলে এটাকে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখতে পারি, হাফ অফ যেই সূত্রগুলো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম বা বের করলাম, ওই সূত্রগুলোর আলোকে কি করতে পারি দেখো তো, লিখতে পারি এটা হবে হচ্ছে x1 y1, x2 y2, 0 0, আর এই বিন্দুটাকে রিপিট করলাম x1, সরি
x1 y1 এই বিন্দুটাকে রিপিট করলাম কোন বিন্দুটাকে রিপিট করব, যেই বিন্দুটা ফার্স্টে দিয়েছি সেটাকে রিপিট করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি হাফ অফ হাফ অফ যে x1 y2 x1 y2 x1 y2 মাইনাস মাইনাস x2 y1 প্লাস প্লাস 0 0 0 -0, তারপরে হচ্ছে +0 - 0। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে হাফ অফ, তাহলে x1 y2 -x2 y1 x1 y1। তাহলে আলটিমেটলি আমরা কিভাবে এটা এটা মাথায় রাখবো? মনে করো বিন্দু দুটো দেওয়া আছে এইভাবে x1 y1, আর একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে x2 y2 মানে কি ত্রিভুজ আকারে দেওয়া না, এই দুটো দেওয়া আছে। তাহলে তুমি কিভাবে মাথায় রাখবা? মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করব সেটার ক্ষেত্রফল হবে দূরের সাথে গুণ মাইনাস কাছের সাথে গুণ, দূরের সাথে গুণ মাইনাস কাছের সাথে গুণ, দূরের সাথে গুণ x1 y2 মাইনাস কাছের সাথে গুণ x2 y1। বিষয়টা এমন। আচ্ছা, তাহলে তুমি যদি আরেকটা বিষয় মাথায় রাখো এখান থেকে, তাহলে আমরা এটা লিখতে পারি কিনা যে হাফ অফ যে x2 y1 মাইনাস x1 y2, এটা লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি, কারণ কি মডুলাস দেওয়ার কারণে কি আলটিমেটলি এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এরা কোনটা বড় কোনটা ছোট এগুলো তো দেখার টাইম নেই আমার। কারণ হচ্ছে এখানে মডুলাস দিয়ে দিচ্ছি, তার মানে কি সকল ভ্যালুকে সে ধনাত্মক হিসেবে রিপ্রেজেন্ট করবে। দেখো তাহলে এই বিষয়টা কি আসতেছে, এই বিষয়টা আসতেছে কাছের সাথে গুণ মাইনাস দূরের সাথে গুণ, তুমি যেটা ইউজ করতে পারো, হয় কাছের সাথে ইউজ করবা না দূরের সাথে ইউজ করবা, এটা ওই পূর্বের যে সূত্রগুলো ইয়ে করলাম ওইগুলোর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। কাছের সাথে গুণ মাইনাস দূরের সাথে গুণ। তাহলে এখান থেকে তুমি এটা মাথায় রাখতে পারো, এটা মাথায় রাখতে পারো, অথবা এটা মাথায় রাখতে পারো, অ্যাজ ইউর উইশ। দেখো এরপরে আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা। দেখো এরপরে আমরা দেখবো হচ্ছে পোলার স্থানাঙ্কে ক্ষেত্রফল, স্থানাঙ্কে পোলার ফর্মে পোলার ফর্মে দেখবো। তাহলে এক্ষেত্রে দেখো মনে করি একটা ত্রিভুজ গঠন করলো, এখানে। তাহলে এখন তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব পোলার ফর্মে এই ত্রিভুজটার ক্ষেত্রফল গঠন করব। তাহলে এই ক্ষেত্রে কি কি করা যায় দেখো। দেখো মনে করে নিলাম এই বিন্দুটা হচ্ছে r2 θ2, এবং এই বিন্দুটা হচ্ছে ধরো r1 θ1। তাহলে এখন কথা হচ্ছে যে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা দেখো তো, পোলার ফর্মে কি থাকে, পোলার ফর্মে মাস্ট মানে অ্যাঙ্গেল রিলেটেড যে বিষয়গুলি এগুলা থাকবে। তাহলে দেখো এখন এই বিন্দু, মনে করো এই বিন্দু ধরে নিলাম এ বিন্দু, এটা ধরে নিলাম বি বিন্দু। তাহলে এ বিন্দু এবং বি বিন্দু এদের যে রেখাটা মূল বিন্দুর সাথে যে রেখা উৎপন্ন করছে, এই রেখা দুইয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। এবং আমরা এখান থেকে থিটা সমান সমান কি লিখতে পারি, দেখো তো থিটা সমান সমান কি লিখতে পারি, এইখান থেকে এই টোটাল কোণটা কত, থিটা টু। আবার এইখান থেকে এই টোটাল কোণটা কত, থিটা 1। তাহলে আমরা আলটিমেটলি এখন থিটা সমান সমান লিখতে পারি কিনা যে এটা হবে থিটা 2 - থিটা 1, এটা লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আহ, এটা ধরলাম মূলবিন্দু ও। তাহলে এখানে মূল বিন্দুর সাপেক্ষে দুইটা যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তাদের ক্ষেত্রফল ডিরেক্ট বের করা যায়। বাট ওই যে যে যদি তিনটা বিন্দু দেওয়া থাকতো, একটা ত্রিভুজ উৎপন্ন করতো, যে তিনটা বিন্দু দেওয়া আছে, এটা একটা পোলার স্থানাঙ্ক, এটাও পোলার স্থানাঙ্ক, এটাও পোলার স্থানাঙ্ক, সেক্ষেত্রে যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে, তাহলে এই যে যে পোলার স্থানাঙ্কগুলা, এই পোলার স্থানাঙ্কগুলাকে আগে কার্তেশীয়তে কনভার্ট করতে হবে, করে তারপর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। এটা তো করা যায় তো, বাট এটাতে সহজেই করা যায়, মানে মূল বিন্দুর সাথে থাকলে সহজেই একটা করা যায়, একটা সূত্র দাঁড় করানো যায়, বাট ওটাতে করলে একটু ক্রিটিক্যাল হয়ে যায়। দেখো এখান থেকে যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, যে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান হবে হবে তোমার যে হাফ অফ মডুলাস অফ r1 r2, আর ওয়ান ইন্টু আর টু তাদের মানে ব্যাসার্ধ ভেক্টরের গুণফল ইন্টু সাইন সাইন থিটা, এই থিটাটা সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা আরো যদি লিখি, তাহলে লিখতে পারি যে আর ওয়ান আর টু ইন্টু সাইন সাইন থিটা মানে কত, থিটা 2 - থিটা 1, থিটা 2 - থিটা 1। এখান থেকে দেখো, তাহলে এটা লিখতে পারি এটা। তাহলে এখান থেকে দেখো একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে আমি এখানে কথার কথা এমন হইলো যে আমি লিখলাম যে থিটা 2 না লিখে
θ1 মাইনাস θ2 লিখলাম। লিখলে তাহলে অসুবিধা কি? দেখো এটা লিখলে কোনো অসুবিধা নাই। দেখো তুমি এখানে মাইনাস ইউজ করবা, তাহলে কি এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, তাহলে এই ভ্যালুটা মাস্ট নেগেটিভ, কারণ এটা এটা আগে এসে পড়ছে মাস্ট নেগেটিভ। এটা নেগেটিভ হলে আলটিমেটলি এই সামনে একটা নেগেটিভ চিহ্ন আসবে, কারণ কারণ সাইনের ক্ষেত্রে ঋণাত্মক থাকলে বাইরে আউট করে দেই। তাহলে দেখো এখান থেকে যদি মাইনাস আসে, আলটিমেটলি মডুলাস দেওয়ার কারণে পজিটিভই হবে। এটা নিয়ে কোনো প্যারা নাই, এটা নিয়ে কোনো প্যারা নাই। তাহলে এখান থেকে তুমি কোনটা আগে লিখবা কোনটা পরে লিখবা এটা নিয়ে কোনো প্যারা নাই। তাহলে দেখো এখান থেকে আহ এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমি আরো একটু এক্সটেন্ড করি তাহলে লিখতে পারি R1 R2 ইন্টু এই সাইন, দেখো একটা সূত্র পড়বা তোমরা, সামনে একটা সূত্র পড়বা, সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি সমান সমান লেখা যায় সাইন এ কস বি, কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ সাইন বি। এই সূত্রটা তোমরা ত্রিকোণমিতিতে পড়বা, ত্রিকোণমিতিতে পড়বা, বা যারা পড়ছো তারা জানতে পারছো অলরেডি। তাহলে দেখো এখানে এটা হচ্ছে মনে করো এ, এটা মনে করো বি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে সাইন θ2 ইন্টু কস θ1 মাইনাস কস θ2 ইন্টু সাইন θ1, সাইন θ1। এটা হচ্ছে একটা সূত্র। তাহলে আমি এটাকে এটা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম হচ্ছে দুইটা সূত্র, যদি একটা ত্রিভুজের মূল বিন্দুর সাপেক্ষে ত্রিভুজটা গঠন হয়েছে এবং ওই ত্রিভুজের দুইটা পোলার ফর্ম দেওয়া থাকে, পোলার ফর্ম দেওয়া থাকে, তবে আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম হচ্ছে একটা এটা একটা এটা একটা। আশা করি বুঝতে পেরেছো সবাই। খুবই সোজা, এখান থেকে এই সূত্রটা আমি মাথায় রাখবো একটু, হ্যাঁ। দেখো এরপরে, এরপরে আরেকটা ব্যাপার। মনে করো একটা ত্রিভুজ গঠন করলাম এভাবে, একটা ত্রিভুজ গঠন করলাম এভাবে, এভাবে একটা ত্রিভুজ গঠন করলাম, যার এই বিন্দুর নাম হচ্ছে এ, এটা বি, এটা সি, এবং এদের মধ্যবর্তী উচ্চতা দেওয়া আছে এটা। মনে করে নিলাম এটা হচ্ছে তাদের উচ্চতা, এটা এটা হচ্ছে তাদের উচ্চতা, উচ্চতা হচ্ছে এইচ, এইচ। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি? দেখো তো আমি মনে করে নিলাম, মানে বিষয়টা এইভাবে দেওয়া আছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে, যেই ত্রিভুজের যে কোনো একটা বাহু দেওয়া আছে, যে কোনো একটা বাহু দেওয়া আছে, এবং ওই বাহু সংলগ্ন একটা কোণ দেওয়া আছে থিটা। মনে করি এই কোণটা দেওয়া আছে থিটা, এই কোণটা দেওয়া আছে থিটা। থিটা না ধরে আমি র্যান্ডমলি ধরে নিলাম এটা হচ্ছে বি কোণ, র্যান্ডমলি ধরে নিলাম এটা বি কোণ, থিটা না ধরে বি কোণ, কারণ আমি প্রতিটা কোণের জন্য একটা করে ইয়ে দেখাবো। দেখো তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল সমান কি লিখতে পারি? দেখো তো ক্ষেত্রফল সমান লিখতে পারি কিনা যে হাফ অফ ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ বিসি গুণ এইচ, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা হাফ থাকলো, বিসি এটাও থাকলো। দেখো এইচ কে আমরা এই থিটার সাপেক্ষে তুলনা করলে কি পাই? দেখো তো আমরা লিখতে পারি কিনা যে সাইন বি সমান সমান লম্ব ডিভাইডেড বাই অত্রিভুজ। লম্ব হিসেবে কি আছে? লম্ব হিসেবে কি আছে? লম্ব হিসেবে আছে হচ্ছে তোমার এইচ ডিভাইডেড বাই অতিভুজ হিসেবে কি আছে? এ বি, সরি এ বি, এ বি, এ বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এইচ সমান সমান কি হবে? এ বি ইন্টু এইচ, এ বি ইন্টু সাইন বি, এ বি ইন্টু সাইন বি। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুগুলো বসাই দিই, তাহলে কি পাই? এইচ সমান সমান লিখতে পারি এ বি ইন্টু সাইন বি, এ বি ইন্টু সাইন বি। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে হাফ অফ বিসি গুণ এ বি ইন্টু সাইন বি। একটা বিষয় লক্ষ্য করলে দেখবা এই বিষয়টা আসলে কিভাবে হচ্ছে। হাফ অফ যে যে কোনো দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে, যেমন এবি এবং এবি এবং বিসি দেওয়া আছে এখানে, এবি এবং বিসি, এবং তাদের সংলগ্ন যে কোণটা, দেখো তো এখানে এটা আর এটার সংলগ্ন কোণ কোনটা? এটা, এই কোণটা হচ্ছে বি, এই কোণটা দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলটা কি পাইলাম হচ্ছে হাফ অফ যে এই কোণ সংলগ্ন দুইটা বাহু, একটা হচ্ছে এবি একটা হচ্ছে বিসি, এবি ইন্টু বিসি ইন্টু সাইন বি। তাহলে এটাকে আমরা আরো লিখতে পারি যে হাফ অফ, তাহলে আমরা এই দুইটা বাহু নেই, তাহলে লিখবো এসি ইন্টু বিসি, তাহলে লিখবো এসি ইন্টু বিসি। তাহলে এখানে তাহলে কি লিখবো? সাইন ইন্টু কোণ সি হবে, কারণ কি এই বাহুদ্বয়ের সংলগ্ন যে কোণটা, তাই এই কোণটা হবে সি কোণ, তাহলে কোণ সি। তাহলে এটাকে আমি আরো লিখতে পারি হাফ অফ, তাহলে আমি যদি এই দুইটা নেই, একটা হচ্ছে এবি একটা হচ্ছে এসি, এবি ইন্টু এসি ইন্টু সাইন, তাহলে এক্ষেত্রে কি হবে? সাইন এ। এক কথায় যেই দুইটা বাহু দেওয়া থাকবে ওই বাহুদের যে সংলগ্ন কোণটা, ওই কোণটা দেওয়া থাকতে হবে, তাইলে আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে এটাও একটা ফর্মুলা, এখান থেকে এই তিনটা ফরম্যাটে লেখা যায়, তিনটা ফরম্যাটে লেখা যায় এই বিষয়টাকে।
এখান থেকে এটা মাথায় রাখবা, এখান থেকে এটা মাথায় রাখবা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব হচ্ছে, দেখো এরপরে আমরা দেখব হচ্ছে সমরেখ হওয়ার শর্ত কি। সমরেখ, মনে করো এটা একটা রেখা, এই রেখার কি কোনো ক্ষেত্রফল আছে বলো তো? চট করে উত্তর দাও, এই রেখার কোনো ক্ষেত্রফল হবে? নো, এই রেখার কোনো ক্ষেত্রফল হবে না, কারণ ক্ষেত্রফল হওয়া শর্ত হচ্ছে ন্যূনতম তিন, ন্যূনতম এরকম থাকতে হবে, ন্যূনতম এরকম থাকতে হবে কোনো একটা, অন্তত কি একটা ত্রিভুজ তো গঠন করতে হবে ক্ষেত্রফল হওয়ার জন্য, অন্তত কি একটা ত্রিভুজ তো গঠন হবে। এখানে তো কিছুই না, একটা জাস্ট একটা সরলরেখা দেওয়া আছে। এক্ষেত্রে এই বিন্দুর মানে এই যে যে রেখাটা দেওয়া আছে এই রেখার আলটিমেটলি কোনো ক্ষেত্রফল হবে না, বিকজ দেখো আমরা কি এই রেখাটাকে দেখি ক্ষেত্রফল হবে কি হবে না। মনে করলাম, দেখো একটু দেখার ট্রাই করি যে ক্ষেত্রফল আসলেই হয় কি হয় কিনা। আমরা কয়েকটা বিন্দু নিয়ে দেখি। মনে করি এটা হচ্ছে অক্ষরেখা, এই অক্ষরেখার উপরে, এই অক্ষরেখার উপরে এই এই রেখাটা কি দেখো তো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এটা কি একটা লিনিয়ার, মানে লিনিয়ার না, বা মানে কি সরলরেখা না? সরলরেখা। আমি বললাম হচ্ছে এই রেখাটাও তো একটা রেখা নাকি, এই রেখাটাও তো একটা রেখা। মনে করলাম এই বিন্দুটা ধরলাম হচ্ছে এ বিন্দু, এটা ধরলাম হচ্ছে বি বিন্দু, এটা ধরলাম হচ্ছে সি বিন্দু, সি বিন্দু, তিনটা বিন্দু দেওয়া আছে। তাহলে এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক কি হবে? মনে করি এটা হচ্ছে x1 0, এটা হচ্ছে x2, 0, আর এটা হচ্ছে x3, 0, তাই কি না? এটা হচ্ছে x1, সরি এটা হচ্ছে x1, 0, x1, 0, বিষয়টা তাই কিনা দেখো তো। এটা এক্স অক্ষ, তাহলে আমরা দেখব, আমরা যদি দেখতে পাই যে আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে এই সরল রেখার কোনো ক্ষেত্রফল হবে না, এটাই তো তার প্রমাণ। দেখে আমরা দেখবো যে আসলে ক্ষেত্রফল হয় কিনা। দেখো তাহলে আমরা যদি ক্ষেত্রফলটা বের করি তাহলে কি লিখতে পারি? ক্ষেত্রফল অফ, লিখতে পারি হাফ অফ, তাহলে কি প্রত্যেকটা বিন্দু বসাই দিলাম, x1 0, x2 0, x3 0, আর হচ্ছে x1 0 রিপিট করলাম। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তো, হাফ অফ 0 0 0 0 0 0। ক্ষেত্রফল কত? শূন্য হবে কিনা? শূন্য হবে কিনা? আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে আসলেই যে একটা সরলরেখার ক্ষেত্রফল শূন্য হয় বা ক্ষেত্রফল হয় না। আশা করি বুঝতে পারলাম। দেখো তাহলে এখন এখন আমরা তাহলে সমরেখ, দেখো তো এখন বলতেছি যে সমরেখ কি, এই বিষয়টা কি আসলে। মনে করো এটা একটা ইকুয়েশন, মানে একটা রেখা টানলাম, এটাই তো একটা সমান রেখা। এই রেখার উপরে কয়েকটা বিন্দু আছে, কয়েকটা বিন্দু আছে, যে এ, বি, সি, ডি। বলতো যে এই বিন্দুগুলা এই রেখার উপর অবস্থিত, তার মানে কি এই প্রত্যেকটা বিন্দু কি সমান রেখার উপর অবস্থিত না? এই বিষয়টাকেই বলা হয় সমরেখ। তাহলে সমরেখা হওয়ার একটা শর্ত হচ্ছে তাদের ঢাল সমান হতে হবে। দেখো তো ঢাল সমান হতে হবে কিনা, এই রেখাটা, এই রেখাটা আরেকটা রেখা যদি এর উপরই হয়, এর উপরই হয়, আরেকটা রেখা এর উপরই হয়, তাহলে কি এদের কি ঢাল সমান হবে না? ফার্স্ট অফ অল সমরেখা হওয়া শর্ত হচ্ছে ডাল সমান হবে, ডাল সমান হয়, ডাল সমান, ডাল সমান। দ্বিতীয় শর্ত হচ্ছে ক্ষেত্রফল শূন্য, ক্ষেত্রফল শূন্য। তাহলে আমরা কি বলতে পারবো, যে কোনো একটা কয়েকটা বিন্দু, ধরো দুইটা বা তিনটা বা চারটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থান করে অথবা সমরেখ হয়, সমরেখ হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওই ওই বিন্দু সমূহ নিয়ে গঠিত যে ক্ষেত্রফল হবে তার ক্ষেত্রফল হবে শূন্য, অথবা তাদের প্রত্যেকের ঢাল হবে সমান। আশা করি বুঝতে পেরেছো সমরেখা হওয়ার শর্তটা কি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখলাম হচ্ছে একাধিক বিন্দু সমরেখা হবে তখনই যখন তাদের নিয়ে গঠিত ক্ষেত্রফলটা শূন্য হবে। ওকে, ওকে, এটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা এখন কয়েকটা ম্যাথ সলভ করব, কয়েকটা ম্যাথ দেখবো। দেখো উদাহরণ 1, উদাহরণ 1, এখানে বলে দিচ্ছে যে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয়, এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, খুবই সোজা একটা কোশ্চেন। এবং এর সাহায্যে বি হতে সি এ এর উপর লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো তাহলে আমি একটা কাজ করি, যে ত্রিভুজটা একটু আঁকি, ছোট করে ত্রিভুজটা আঁকার চেষ্টা করি। দেখো তাহলে ত্রিভুজটা যদি আঁকি, তাহলে এখানে ত্রিভুজটা আঁকলে মনে করি এই ত্রিভুজটাই হচ্ছে এটা, যেটা কিনা এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -3, -2, এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -3, 9, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 5, -8। তাহলে এই বিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে, এখন ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। এবং আহ বি হতে
বি হতে সি এ, দেখো বি এ হতে বি হতে সি এ এর উপর লম্ব দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, লম্ব দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা কয়েকটা সূত্র দেখছিলাম কিছুক্ষণ আগে, যে মানে ক্ষেত্রফল নির্ণয়ের যে কয়েকটা সূত্র, এই কয়েকটা সূত্রকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। দেখো ফার্স্ট কথা, ফার্স্ট অফ অল যে সূত্রটা পড়ছিলাম সেটা হচ্ছে ক্ষেত্রফল ছিল এমন যে ক্ষেত্রফল সমান হাফ অফ দূরের সাথে দূরে গুণ মাইনাস কাছের সাথে কাছে গুণ। দেখো দূরের সাথে দূরে গুণ করলে কি পাবো দেখো তো। তাহলে দূরের সাথে দূরে গুণ করি। তাহলে দূরের সাথে দূরে গুণ করলে বিন্দুগুলো দেওয়া আছে হচ্ছে, দেখো দূরের সাথে দূরে গুণ করলে এখানে এই সাথে এই দূরে কোনটা দেখো তো, এর সাথে এই দূরে কোনটা, এটা এটা। তাহলে এটা গুণ করলে কত হবে? -3 গুণ 9 মাইনাস কাছের সাথে কাছে গুণ, দেখো তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস, তাহলে 3 × 6। আশা করি বুঝতে পেরেছো। ছাপ, তাহলে আমরা গুণ করে দিই একবার, হ্যাঁ গুণ করে ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে এখানে পাবো হচ্ছে 3 × 27 -27 মাইনাস 3 × 6, 6। ওকে, তারপরে ছিল কি, প্লাস না মাইনাস ছিল? একটু সূত্রগুলো দেখো তো, প্লাস না মাইনাস ছিল? অবশ্যই প্লাস ছিল, প্লাস ছিল। দেখো তারপরে, তাহলে এখন করবো হচ্ছে আমরা এই দুইটার মধ্যে লিঙ্কেজ স্থাপন করবো, প্রথমে এই দুইটা তারপরে এই দুইটা। এই দুইটার মধ্যে দূরের সাথে দূরে কি কি আছে দেখো তো, মাইনাস মাইনাসে প্লাস হবে, মাইনাস, তাহলে প্লাস এখানে থাকলো, মাইনাস মাইনাসে প্লাস, 3 × 8 = 24, 3 × 8 = 24। তারপর সূত্রের মাইনাস, তাহলে কাছের সাথে কাছে গুণ করলে কত হবে, 5 × 9 = 45, 45। তারপরে প্লাস, তারপরে আবার এই বিন্দুটাকে রিপিট করো এখানে, বিন্দুটাকে রিপিট করলে পাবো হচ্ছে -3, -2, তাহলে এখন দূরের সাথে দূরে কি গুণ হবে, দূরে গুণ সাথে দূরে গুণ হবে -10, 5 × 2 = 10, -10, -10 আর হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, সূত্রের মাইনাস, 3 × 8 = 24, 24। এখন জাস্ট ক্যালকুলেশন করো, সাইডে মডুলাস ছিল ওই মডুলাস থাকলো। তাহলে এখানে তো হবে হচ্ছে হাফ অফ, তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করলে কত আসবে দেখো তো, ক্যালকুলেশন করলে কত আসবে, আমার কাছে সাইন্টিফিক আছে, টেনশন নেই। তো এটা আসবে হচ্ছে -33 প্লাস 45 থেকে 24 গেলে কত থাকে, 45 - 24 থাকছে হচ্ছে 21, তাহলে -21। এখানে হবে হচ্ছে -21, -21, আর এখানে থাকবে 10, তাহলে এখানে থাকবে হচ্ছে -34, -34। দেখো আলটিমেটলি হিসাব করলে কত আসে, -33 -21 -34। তাহলে এটা পাবো হচ্ছে -88, -88। তাহলে এখান থেকে আমরা পাবো 88-কে 2 দ্বারা ভাগ করলে কত হবে দেখো তো, আলটিমেটলি এটা কি আসতেছে, মডুলাস দেওয়ার কারণে কি এটা প্লাস হবে না, তাহলে গুণ হবে 88। তাহলে 44 দোকানে 88 মেবি নাকি, হ্যাঁ 44 দোকানে 88, 44 দোকানে 88 এত বর্গ একক। তাহলে এটা দেখলাম হচ্ছে আমরা ফার্স্ট যে ওয়েটা দিছিলাম এটা দিয়ে। এখন আমরা সেকেন্ড ওয়েটাতে করব, সেকেন্ড ওয়েটাতে করব, সেকেন্ড ওয়েটা, সেকেন্ড ওয়েটা দেখো, সেকেন্ড ওয়েটা হচ্ছে যে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ অফ, আমরা দিছিলাম হচ্ছে বিন্দুগুলা জাস্ট বসাবো, বিন্দুগুলা বসালে আমরা কি পাবো, যে কোন থেকে বসাবো, এইখান থেকে বসাই, যে বসাইলে পাবো হচ্ছে এ থেকে বসাই -3 -2 -3 9 5 -8, আবার ওই বিন্দুকে রিপিট করবো -3 -2। ওকে, রিপিট করলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ অফ, তাহলে গুণ করে দাও, গুণ করে দিলে পাবো হচ্ছে 3 × 27, 3 নং -27, এগুলা গুণ করো, এগুলা প্রত্যেকটাই গুণ করি, 3 নং 27, তাহলে কি প্লাস হবে, আচ্ছা প্লাস হবে বলতে আমি একবার করে দিই, 3 নং 27, তারপরে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেটলি সূত্রের মাইনাস, মাইনাস 3 × 6, 3 × 6, তারপরে প্লাস, এটা গুণ, তাহলে এটা গুণ করলে হবে 3 × 8 = 24 -45, প্লাস এখানে গুণ করলে 5 × 2 = 10 -10, আর একটা মাইনাস মাইনাসে প্লাস, সূত্রের মাইনাস, তাহলে -24। দেখো এটা, এই যে এই লাইনটা যে লিখছি, এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো তফাৎ আছে? নো, তার মানে এটা সমান সমান আসবে হচ্ছে 44 বর্গ একক, একদম গ্যারান্টি এটা, একদম গ্যারান্টি যে এটা আসবেই আসবে, কারণ এটা আমরা ওইটা থেকে আনলাম। এখন দেখো আরেকটা লাস্টের দিকে একটা ওয়ে লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে সূত্রটা ছিল এমন, হাফ অফ যে x1, মনে করো x1 - x2, x1 - x2 ছিল এমন, ছিল না, x1 - x2 ইন্টু y2 - y1, y2 - y3 এমন, y2 - y3। সূত্রের এখানে ছিল মাইনাস, মাইনাস, এখান এখান শুরু হবে ওই
কোটি থেকে, তাহলে y1 মাইনাস y2 ইন্টু x2 মাইনাস x3 এমন, তাই কি না? দেখো এখন এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা পাবো, কি পাবো দেখো তো। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? হাফ অফ, তাহলে x1 হিসেবে কাকে দেবো, যে কোনো একটাকে ধরে নাও। x1 হিসেবে ধরলাম হচ্ছে -3 কে, -3 মাইনাস x2 হিসেবে কোনটাকে ধরলাম, ওই বি বিন্দুকে, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হবে 3। আচ্ছা, তারপরে ইন্টু y2 হিসেবে কি আছে? y2 হিসেবে আছে হচ্ছে 9, মাইনাস y3 হিসেবে আছে হচ্ছে মাইনাস মাইনাসে +8, মাইনাস, দেখো y1 হিসেবে কি আছে, y1 হিসেবে -1, -2, -2, আর y2 হিসেবে কি আছে, y2 হিসেবে আছে 9, তাহলে -9। ওকে, ইন্টু x2 হিসেবে কি আছে, x2 হিসেবে আছে হচ্ছে -3, -3, আর এখানে মাইনাস থাকলো, আর x3 হিসেবে কি আছে 5, তাহলে -5। তাহলে এখন জাস্ট হিসাব করো, তাহলে এখানে কত হবে দেখো তো, এটা 0 হয়ে যাবে, তার মানে এই পুরাটাই 0। আর এখানে থাকবে হচ্ছে হাফ অফ, এখানে থাকবে হচ্ছে 7, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস থাকলো এখানে -7, আর গুণ দাও যে এটা কত হবে, -7 গুণ, এটাও মাইনাস, মাইনাস 3 × 5 = 15, 3 × 5 = 15, তাহলে 7 দিয়ে 15 গুণ করলে কত হয়, 15 × 7, 105, 105, তাহলে তো এটা মিললো না, 105, তাহলে তো এটা হইলো না, এটা তো হইলো না, -3, তাহলে এটা -3, মাইনাস মাইনাসে +3, y1 মাইনাস y2, y1 হিসেবে কি আছে একবার দেখি, y1 হিসেবে আছে হচ্ছে -2, -2, -9, x2 মাইনাস x3, x2 মাইনাস x3, x2 হিসেবে আছে হচ্ছে 9, ও না, x2 হিসেবে আছে হচ্ছে -3, আর x3 হিসেবে আছে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই সরি, ও না, ঠিকই তো আছে, এটা ঠিকই তো আছে, -5, ক্যালকুলেশন করলে মিলে নাকি তাইলে? কি হলো, কি হলো, x1 -3 -x2 প্লাস হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে এটা, y1 মাইনাস y2, y1 মাইনাস y2, y1 হিসেবে আছে হচ্ছে -3, ও সরি, 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 দেখো এখানে আমি ভুল লিখছি, এখানে ভুল লিখছি, y1 হিসেবে কি আছে, দেখো y1 হিসেবে কি আছে দেখো তো, y1 হিসেবে কত আছে, y1 হিসেবে আছে হচ্ছে x1, y1, ও ঠিকই তো আছে, -2 তো, তো -9, আর এক্স টু হিসেবে আছে হচ্ছে 5, না x2 হিসেবে আছে হচ্ছে x2 -3, মাইনাস এক্স থ্রি হিসেবে আছে 5, তাহলে ঠিকই তো আছে, এখানে হবে 5, 8, এখানে হবে হচ্ছে 9, 11 গুণ, কি করছি, এটা ঠিকই তো আছে, সরি, দেখো এখানে তাহলে এটা হবে হচ্ছে এটা কত হবে দেখো তো, 11 হবে না, তাহলে -11, তাহলে মাইনাস থাকলো, এটা হবে হচ্ছে -11 গুণ -8, -8, তাহলে আলটিমেটলি এটা সমান সমান কি হবে, হাফ অফ, এটা কি ভুল, এটা এই ভুলটা মানা যায়, 8, 11, 88, তাহলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস থেকে যাবে, তাহলে -88, তাহলে আলটিমেটলি এটা 40 বর্গ একক, 40 বর্গ একক, সরি, সরি, এই ভুলটা আলটিমেটলি মানা যায় না যে এত বড় ভুল। দেখো তাহলে এই আমরা তিনোটা সূত্র অ্যাপ্লাই করে দেখলাম, মানে একই ভ্যালু আসতেছে। ওকে, এরপরে কি আছে দেখো, উফ, সরি, দেখো এরপরে আছে হচ্ছে যে বি হতে সি এর উপর লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো, আমি আবার এটা কেটে দিলাম, দেখো মনে করি এটা ছিলাম হচ্ছে, এভাবে দিয়েছিলাম যে এটা ছিলাম হচ্ছে এ বি সি, বলছে যে সি থেকে এ সি এর উপর লম্ব, দেখো তো আমরা ক্ষেত্রফল সমান কত পাইছি, 44 না, তাহলে আমরা এই ক্ষেত্রফল সমান সমান কি লিখতে পারি, হাফ অফ এ সি গুণ বিসি, এ সি গুণ এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ডি, তাহলে আমরা লিখতে পারি হাফ অফ এ সি ইন্টু বিডি, এটা হচ্ছে বিডি। তাহলে আমার বের করতে বলছে সি এ এর উপর লম্ব, তার মানে কি বিডি এর দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিডি সমান সমান হবে হচ্ছে 44 × 2, 44 × 2 ডিভাইডেড বাই এসি,
তাহলে এখান থেকে 44 × 2 = 88 ডিভাইড বাই এসি, এসি সমান সমান কত হবে? রুট ওভার অফ এসি সমান সমান, তাহলে ভুজ দৈর অন্তর কত হবে? এ এবং সি, তাহলে হবে হচ্ছে -3 -5 স্কোয়ার প্লাস কোটি দৈর অন্তর কত হবে? -2 -3 +8 স্কোয়ার। তাহলে এখান থেকে হবে হচ্ছে 8 8 8 64 প্লাস এখানে হবে হচ্ছে 6 6 6 36, তাহলে এটা হবে হচ্ছে 10 10। তাহলে এখান থেকে আলটিমেটলি পাবো হচ্ছে ডিভাইডেড বাই 10, ডিভাইড বাই 10। তাহলে আমরা পাবো হচ্ছে এই 88-কে 10 দিয়ে ভাগ দিলে যা আসবে তাই, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 88 ÷ 10, এটাই অ্যান্সার। অথবা যদি আমি একটু কাটি তাহলে পাবো হচ্ছে উপরে পাবো হচ্ছে 44 ÷ 5, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা। এরপরে দেখো, এরপরে কি আছে, এরপরে উদাহরণ 2 দেখো। উদাহরণ 2, উদাহরণ 2 বলছে, উদাহরণ 2 দেওয়া আছে হচ্ছে 3টা বিন্দু দেওয়া আছে, দিয়ে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে টি সমান সমান 2 অথবা টি সমান সমান -1/2 হলে বিন্দুগুলো সমরেখা হবে। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই এর ক্ষেত্রফলটা বের করা। তাহলে দেখো, ক্ষেত্রফল বের করার জন্য আমি কয়েকটা ফর্মুলাই দেখছি। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান হবে হচ্ছে হাফ অফ, যেটা তুমি ইউজ করতে পারো। তাহলে আমি করলাম হচ্ছে ওই ফার্স্ট বা সেকেন্ড যে সূত্রগুলা, যে t+1 ডিভাইডেড বাই, মানে কি t+1 1, তাহলে আমরা ওই এই সূত্রটা অ্যাপ্লাই করে করা ট্রাই করি। দেখো, তারপরে হবে 2t+1 3, তারপরে 2t+2 2t। তাহলে একটা বিন্দুকে রিপিট করব, কোন বিন্দুকে রিপিট করব? যেটা ফার্স্টে বসাইছিলাম, t1 আর 1। দেখো, তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল সমান সমান কত পাই? হাফ অফ, জাস্ট গুণ করে দাও, গুণ করে দিলে এখানে পাবো হচ্ছে 3t+3, আর এটা গুণ করে দিলে, এটা যদি গুণ করে দিই তাহলে এখান থেকে কত পাবো? আচ্ছা, আমরা গুণ করে এটা ইয়ে করে দেবো, মাইনাস করে দিই একবারে। তাহলে 3t+3 মাইনাস এটুকু করবো, -2t - 1 এটা হয়ে গেল, এটুকু হয়ে গেল। তারপরে, তারপরে প্লাস, প্লাস এটুকু। তাহলে এটা করলে কত হবে? 2t², তাহলে 4t², 4t² +2t, 2t আর এটুকু করলে কত হবে? -6t - 6 প্লাস এখানে করলে কত হবে? এটার সাথে করলে 2t+2 -2t², 2t² তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে হাফ অফ। তাহলে এখন যোগ বিয়োগ করলো, যোগ বিয়োগ করো কত আসে? যোগ বিয়োগ করলে কত আসবে? এখান থেকে থাকবে হচ্ছে, তাহলে এখানে 2t² আছে, এখানে 4t² আছে, তাহলে এখান থেকে যদি আমি ইয়ে করে দিই তাহলে পাবো হচ্ছে 2t², 2t²। এরপরে টি গুলাকে ক্যালকুলেশন করলে কত পাবো? টি গুলাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আছে 2টা টি, এখানে আছে -2টা, এখানে 3টা -2টা, তাহলে এখানে থাকবে একটা, একটা আর 2টা যোগ করলে 3টা, 3টা থেকে -6টা গেলে -3টা, -3টার সাথে +2টা যোগ করলে -1টা টি, -1টা আর -2টা, তাহলে হচ্ছে -3টা টি, -3টা টি। কনস্ট্যান্ট গুলো এখানে আছে হচ্ছে 3, এখানে আছে -1, তাহলে এখানে থাকবে হচ্ছে +2, +2 থেকে -6 যোগ করলে থাকবে হচ্ছে -4, -4 এর সাথে 2 যোগ করলে থাকবে হচ্ছে -2, -2। তাহলে কমন কিছু যাবে না, কমন কিছু যাবে না, এটাই এত বর্গ একক, এটা হবে ক্ষেত্রফল, এটা হবে ক্ষেত্রফল, এটা অ্যান্সার। এরপরে পার্টটুকু কি বলছে? বলছে যে দেখাও যে টি সমান সমান 2 অথবা টি সমান সমান -1/2 হলে বিন্দুগুলো সমরেখা হবে। এখন কথা হচ্ছে, সমরেখা হওয়া শর্ত কি বলতো? কিছুক্ষণ আগে পড়াইলাম যে শর্ত মতে, তাহলে লিখতে পারি সমরেখা হওয়া শর্ত হচ্ছে তার ক্ষেত্রফলটা হবে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ অফ 2t² -3t - 2 = 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2t² -3t - 2 = 0 হবে। তাহলে এখান থেকে আমরা টি এর দুইটা ভ্যালু পাবো, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে আমরা যদি টি এর ভ্যালুগুলো বের করি তাহলে এখান থেকে কি বের করতে পারি? -b। তাহলে এটা আমরা বের করতে পারি -b, -b, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বি প্লাস মাইনাস রুট ওভার অফ b² - 4ac, b² করলে কত হবে? 3 × 3 = 9 -4ac ডিভাইড বাই 2a, 2 × 2।
তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে টি সমান সমান 3 প্লাস মাইনাস, তাহলে এখানে রুটের ভিতরে করলে কত হবে দেখো তো। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মাইনাস মাইনাসে প্লাস, 9 আর 16 কত হয় 25, ডিভাইডেড বাই 2a মানে 4। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 3 প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে টি এর একটা ভ্যালু পাবো, টি সমান সমান 3 প্লাস 5 ডিভাইড বাই 4। আরেকটা পাবো হচ্ছে অর টি সমান সমান 3 - 5 ডিভাইডেড বাই 2, 4 4। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 4 দুগুণে 5, 5 আর 3 8, 4 দিয়ে ভাগ দিলে 2। আরেকটা পাবো হচ্ছে 2 - - ½ মাইনাস হাফ। আশা করি বুঝতে পেরেছো। কিচ্ছু না, কিচ্ছু না, জাস্ট শর্তগুলো অ্যাপ্লাই করছে আর কিচ্ছু না। আর এটা ক্ষেত্রে, ওই ক্ষেত্রফলের ক্ষেত্রে তো আমরা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করছি। এরপরে দেখো, এরপরে উদাহরণ 3 দেখো। উদাহরণ 3, দেখো উদাহরণ 3-এ দেওয়া আছে একটি ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া আছে এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 6 বর্গ একক, দেখাও যে এটা সমান এটা। আচ্ছা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে দেখো তো। ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আমরা কি লিখতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান 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 আমরা কি লিখতে পারি? যে হাফ অফ জাস্ট এই বিন্দুগুলা বসাও। বিন্দুগুলা বসাইলে আমরা পাবো হচ্ছে x y 1 2 2 1 xy করতে পারি। তাহলে এর ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 6 বর্গ একক, 6 বর্গ একক, এটা সমান সমান 6 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যদি গুণ করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2x - y প্লাস, এখান থেকে পাবো 1 - 4, আর এখান থেকে পাবো হচ্ছে প্লাস 2y - x ইকুয়াল টু, তাহলে এই দুই দ্বারা দ্বিগুণ করে দিয়ে 12 হবে। তাহলে দেখো এখন একটা বিষয় হচ্ছে, আমরা যদি এখানে মডুলাসের ভিতরে যোগ বিয়োগ করি, তাহলে এখানে আছে 2টা x আর মাইনাস একটা এক্স, তাহলে থাকবে হচ্ছে একটা এক্স, একটা ওয়াই, তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস ওয়াই, কনস্ট্যান্ট হিসেবে আছে হচ্ছে এখানে 1 - 4, তাহলে এখানে হচ্ছে -3 ইকুয়াল টু 12। তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখো, এটা যদি মডুলাস, তার মানে কি এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে এই মানটা। অবভিয়াসলি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এখন দেখো বিষয়টা হচ্ছে এমন, তাহলে এই মডুলাসকে তুলে দিয়ে আমি লিখতে পারি এখানে প্লাস মাইনাস অফ x + y - 3 ইকুয়াল টু 12। এখন দেখো উভয় পক্ষকে আমি যদি প্লাস মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে আলটিমেটলি আমি এটা পাবো কিনা যে x + y - 3 ইকুয়াল টু +- 12 লিখতে পারবো কিনা? লিখতে পারবো কিনা দেখো, প্লাস মাইনাস দ্বারা গুণ করা বলতে আমি প্লাস দ্বারা গুণ করলাম, প্লাস দ্বারা গুণ করলাম, প্লাস দ্বারা গুণ করলে আলটিমেটলি এটা আসবে কিনা দেখো তো, একটু দেখাই, হ্যাঁ একটু দেখাই। তাহলে এখান থেকে আমি একবার প্লাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে প্লাস দ্বারা গুণ করলে প্লাস মানটা নিলাম, তাহলে থাকবে হচ্ছে x + y - 3 ইকুয়াল টু 12, এটা পাইলাম। আরেকটা পাবো হচ্ছে -x -(x+y - 3 = 12। তাহলে এখন যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে x + y - 3 = -12 হবে। আশা করি বিষয়টা আমি বুঝতে পারছি। এই জন্য আমি মানে কোনো কোনো ক্ষেত্রে দেখবা, কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করলে দেখবা এই বিষয়টাকে একবারে এই লাইন থেকে এই লাইনটা লিখছে। বিষয়টা মানে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। অনেকে প্রশ্ন করে যে এইখানে এইটাকে উঠাই দিলে ধর প্লাস মাইনাস হবে, কিন্তু এখানে প্লাস মাইনাস কেন হলো, বিষয়টা হচ্ছে এইভাবে আসে। ওকে, তাহলে আমি একটা একটা লিখতে পারি যে x + y - 3 = 12, আর একটা লিখতে পারি x + y - 3 = -12। তাহলে এখান থেকে আমরা পাবো x + y, তাহলে 3 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সমান সমান 15। এটা একটা শর্ত দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে হচ্ছে এখান থেকে, তাহলে আমরা x + y সমান সমান কি পাবো, এটা ওই পাশে গেলে মাইনাস, মাইনাস কি প্লাস হয়ে যাবে, তাহলে 12 থেকে 3 গেলে 9, তাহলে -9 হবে, -9। আর যদি এটাকে এই পাশে আনি তাহলে লিখতে পারি x + y + 9 = 0। এটাই অ্যান্সার। দেখো এটাই প্রমাণ করতে বলছে, দেখো যে এটা সময় এটা কতবার আসছে ম্যাথটা, সহজ না? খুবই সোজা। দেখো এরপরে, এরপরে আমরা দেখব চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, বা একটা চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটা একটু দেখবো, হ্যাঁ। তাহলে দেখো আমি একটা চতুর্ভুজ আঁকি, একটা চতুর্ভুজ আঁকলাম। মনে করি যে কোনো একটা চতুর্ভুজ দেওয়া আছে, এটা, এটা।
এটা একটা চতুর্ভুজ দেওয়া আছে। এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে x1, y1। এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2। এটা স্থানাঙ্ক দেওয়া আছে সি, x3, y3। আর এটার স্থানাঙ্ক দেওয়া আছে ডি বিন্দু, যেটা দেওয়া আছে হচ্ছে x4, y4। তাহলে এখান থেকে আমরা দেখবো হচ্ছে এ বি সি ডি, এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি লেখা যায় দেখো। এই ক্ষেত্রফল সমান হচ্ছে, আমরা যে কিছুক্ষণ আগে একটা সূত্র প্রমাণ করলাম না, যে মানে ওই ত্রিভুজের জন্য একটা সূত্র প্রমাণ করছি যে, তাহলে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ অফ, এই বিন্দুগুলোকে বসাবো, কিভাবে বসাবো, যে কোনো একটা বিন্দু থেকে শুরু করি, যে x1, y1, x2, y2, x3, y3, আবার x4, y4। আবার এই বিন্দুটাকে এখানে রিপিট করব, x1, y1। যেই বিন্দুটাকে প্রথমে লিখবো ওই বিন্দুটাকে রিপিট করবো, জাস্ট আর কিচ্ছু না। তাহলে এখান থেকে আমরা এটাকে কি লিখবো, কিভাবে লিখবো, যে এখানে এইভাবে গুণ করবো, এইভাবে গুণ করবো, এইভাবে গুণ করবো, এইভাবে গুণ করবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হাফ অফ, তাহলে এটাকে যদি লিখি যে x1, y2 মাইনাস x2, y1 যোগ, এখানে লিখতে পারি x2, y3, x2, y3 মাইনাস x3, y2 প্লাস, এখানে হবে হচ্ছে x3, y4 মাইনাস x4, y3 প্লাস, এখানে হবে x4, y1 মাইনাস y4, x1। এটা এটা দেখো, আলটিমেটলি এখান থেকে এই বিষয়টা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে দেখো তো। দেখো তাহলে এখানে কি হচ্ছে, হাফ অফ, আমি যদি লিখি এই বিষয়টা এভাবে হচ্ছে না, দেখো তো, যে আমি যদি এই বিন্দুগুলাকে এইভাবে লিখি যে x1, y1, x2, y2, x3, y3, আর এটা হচ্ছে x4, y4, এভাবে যদি লিখি, কারণ কি, তোমাকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নকর্তা তো আর তোমাকে এইভাবে চতুর্ভুজ আকারে নাও দিতে পারে, তোমাকে বেসিক্যালি বেশিরভাগ এইভাবে দিবে, এইভাবে দিবে। তাহলে এইভাবে দিলে তাহলে আমরা সেখান থেকে কি বুঝবো, কিভাবে করব দেখো। তাহলে এখান থেকে হচ্ছে, দেখো বিষয়টা কিভাবে হচ্ছে, দূরের সাথে দূরে গুণ, দূরের সাথে দূরে গুণ, তাই হচ্ছে কিনা দেখো তো, x1, y2 মাইনাস কাছের সাথে গুণ, কাছের সাথে কাছে গুণ কি, x2, y1, x2, y1, প্রত্যেকটার ক্ষেত্রে বিষয়টা এভাবেই হচ্ছে। এই বিন্দুটাকে আবার রিপিট করতে হবে। দেখো তাহলে আমি যদি লিখি এভাবে, এখানে যদি শর্ট ফর্মে লিখে দিই, তাহলে এখানে হবে হচ্ছে দূরে গুণ, দূরে গুণ মাইনাস কাছে গুণ, মাইনাস কাছে গুণ, কাছে গুণ। খুবই ইম্পর্টেন্ট একটা শর্ট হয়ে গেল দেখো তো। তুমি আলটিমেটলি এই লাইনটাও তোমার লেখা লাগবে না, এই লাইনটাও লেখা লাগবে না, একবারে তুমি মানে একবারে লিখে দিবা। বিভিন্ন এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হয় এই বিষয়টা, যে মানে দূরে গুণ মাইনাস কাছে গুণ, এইভাবে করে তুমি করে দিবা। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, দেখি এই মানে আমরা কয়েকটা ম্যাথ করব। দেখি তাহলে ম্যাথ ম্যাথ করব, কি আছি। এরপর দেখো উদাহরণ 4 নাম্বারটা, দেখো উদাহরণ 4-এ এই রিলেটেড একটা ম্যাথ, উদাহরণ 4। এখানে প্রশ্নে বলছে এ বি সি ডি চতুর্ভুজের এ বি সি ডি শীর্ষ 4টি স্থানাঙ্ক, তার মানে এটা দেওয়া আছে এ, এটা দেওয়া আছে হচ্ছে বি, এটা দেওয়া আছে হচ্ছে সি, এটা ডি। ক্ষেত্রফল শূন্য হলে কে এর মান নির্ণয় করো। তার মানে ক্ষেত্রফল শূন্য বলতে কি বোঝাচ্ছে বলো তো, বলো। ক্ষেত্রফল শূন্য মানে কি বোঝাচ্ছে, মানে এই 4টা বিন্দুই একটা সরল রেখার উপর অবস্থান করে, এই 4টা বিন্দু একটা সরল রেখার উপরে অবস্থান করে, মানে এই 4টা বিন্দু সমরেখ। ওকে, তাহলে এদের ক্ষেত্রফল শূন্য হলে আমি লিখতে পারি কিনা যে ক্ষেত্রফল সমান সমান কি হবে, হাফ অফ। তাহলে আমরা দেখি, হ্যাঁ, ওই সূত্রটা যেটা ইয়ে করলাম, মানে দুইভাবে দেখা ট্রাই করি, যে 1, 2, -5, 6, 7, -4, k-2। তাহলে একটা বিন্দুকে রিপিট করবো k-2, একটা বিন্দুকে রিপিট করবো 1, 2। ফার্স্ট যেটা লিখছি এটা সমান সমান দেওয়া আছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যদি গুণ করি তাহলে 6 একে 6, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +10, প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4 × 5 = 20, মাইনাস সূত্রের মাইনাস, মাইনাস থেকে যাবে 6 × 7 = 42। আর এটা যদি কোণ করি তাহলে পাবো হচ্ছে সূত্রের প্লাস মাইনাস হয়ে যাবে -14, সূত্রের মাইনাস প্লাস হয়ে যাবে 4k। তা আর এখানে থাকবে হচ্ছে +2k, সূত্রের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 = দেখো তো কত হবে,
জিরো হবে না, এটা গুণ করলে জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করার ট্রাই করি, তাহলে দেখো তো এখানে কে কয়টা আছে, কে কয়টা আছে, এখানে আছে হচ্ছে কে আছে চারটা, এখানে দুইটা, তার মানে ছয়টা কে হবে, ছয়টা কে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সিক্স কে, সিক্স কে। আচ্ছা, মডুলাসটা দিয়ে রাখি, হ্যাঁ মডুলাসটা দিয়ে রাখি, মডুলাস থাকলো সিক্স কে। তারপরে কনস্ট্যান্ট গুলো যদি যোগ বিয়োগ করে 16, 16 20, কনস্ট্যান্ট গুলো যদি যোগ বিয়োগ করে তাহলে এখান থেকে পাবো হচ্ছে -18, -18 = 0। তাহলে এখান থেকে পাবো হচ্ছে সিক্স, যদি মডুলাসটাকে তুলে দেই তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস, ওই পাশে জিরোর সাথে প্লাস মাইনাস দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, তাহলে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে 6k = 18। তাহলে এখান থেকে পাবো হচ্ছে কে সমান সমান 3, কে সমান সমান 3, এটা পাইলাম হচ্ছে আমরা সেই এটা ভ্যালুটা, কে সমান সমান 3 হবে, এটাই অ্যান্সার। খুবই সোজা না? খুবই সোজা, খুব খুব সোজা, ম্যাথগুলো খুব খুব সোজা। দেখো এরপরে দেখি কোন ম্যাথটা আছে। তারপরে দেখো অনুশীলনীর 3.c, কেতাবুদ্দিন স্যারের অনুশীলনী 3.c এর 1 নাম্বার ম্যাথটা দেখো, একের এ নাম্বার ম্যাথটা দেখো। প্রশ্নে কি বলছি, প্রশ্নে এখানে বলা আছে যে দেখাও যে এই এবং মূলবিন্দু একটি ত্রিভুজের শীর্ষত্রয়, একটি ত্রিভুজের শীর্ষত্রয় ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এবং মূলবিন্দু একটি ত্রিভুজের শীর্ষত্রয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটা ত্রিভুজের শীর্ষত্রয় দেখাইতে বলছে, দেখাও যে এগুলো এগুলো একটা ত্রিভুজের শীর্ষত্রয়, এটা হওয়ার শর্ত কি বলো তো? তোমরা ছোটবেলায় পড়ছিলা যে একটা ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে কোন একটা ত্রিভুজের মনে করি এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, এই তিনটা বিন্দু, এই তিনটা কি কৌণিক বিন্দু না? এই তিনটা কৌণিক বিন্দু দ্বারা একটা ত্রিভুজ গঠিত হবে তখনই যখন যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হবে, যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে হবে, ধরে নিলাম এই এ বিন্দুটা হচ্ছে 3,5, বি বিন্দুটা হচ্ছে 3,8, এবং সি বিন্দুটা হচ্ছে মূল বিন্দু যেটা কিনা 0,0, তাই কিনা? আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা এসি সমান সমান কি পাবো দেখো তো, এসি সমান সমান কি পাবো, √অফ কোটি দৈরান্তর। আচ্ছা, একটা বিষয়, সেটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাসে আমি পড়াইছিলাম যে যদি ভুজ দুইটা সেম থাকে, ভুজ দুইটা সেম থাকে অথবা কোটি দুইটা সেম থাকে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে যেটা ভিন্ন থাকবে সেটা, সেটার অন্তর। তাহলে মডুলাস অফ লিখি হচ্ছে 8 - 5, তাহলে এটা হবে হচ্ছে 8। ক্ষেত্রফল সবসময় কি বলে, দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়, তাহলে এটা হবে হচ্ছে 3 একক, 3 একক। তাহলে আমরা পাইলাম হচ্ছে এসি সমান সমান 3 একক, 3 একক। তারপরে দেখো আমরা যদি বিসি সমান সমান বের করি তাহলে কি হবে, বিসি সমান সমান বের করি, বিসির ক্ষেত্রে কি হবে, √অফ 3 - 0 হোল স্কোয়ার + 8 - 0 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 3 × 3 = 9 + 8 = 64। তাহলে 64 আর 9 কত হয়, 64 আর 9, 64 আর 9 73, √73, এটা পাইলাম এটা। তারপরে দেখো এখান থেকে যদি আমরা এসি বের করি, এসি সমান সমান কি হবে, √অফ, তাহলে 3 - 0 হোল স্কোয়ার + 5 - 0 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 3 × 9 + 25, তাহলে 25 আর 9 কত হয়, 34, √34। তাহলে √34, দেখো তো আলটিমেটলি আমি যদি এখান থেকে হিসাব করি তাহলে আমি লিখতে পারি কিনা যে এখানে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হবে কি হবে না। দেখো আমি যদি কথার কথা এইভাবে হিসাব করি যে এই দুইটা যোগ করি, যে এইটা আর এইটা যোগ করি, দেখো তো আমি লিখতে পারি কিনা যে এসি প্লাস, এই সরি, এই এটা এসি লিখছি, এটা এবি হবে না, এটা এবি হবে না, এটা এবি হবে। তাহলে আমি লিখতে পারি কিনা যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিসি, লিখতে পারি কিনা এসি প্লাস এবি ইজ গ্রেটার দেন বিসি। তাহলে কারণ কি, এ বির ভ্যালু কত, 3 পাইছি, এ সির ভ্যালু কত হবে দেখো তো, √34, √34 এটা কত হবে, √34, √34 এটা হবে 5 × 5 = 25, 6 × 6 = 36, 5 অপেক্ষা বেশি, 5 অপেক্ষা বেশি, 5 অপেক্ষা বেশি, এই ভ্যালুটা হবে 5 অপেক্ষা বেশি, ভ্যালুটা হবে 5 অপেক্ষা বেশি, 5 অপেক্ষা বেশি কিনা, তাহলে আলটিমেটলি এই টোটাল ভ্যালুটা কত হবে, 8 অপেক্ষা বেশি, 8 অপেক্ষা অবশ্যই বেশি হবে, এই ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা 8 অপেক্ষা বেশি হবে। আলটিমেটলি বিসি কত, বিসি কত দেখো তো, 7 × 7 = 49, 8 × 8 = 64। তাহলে দেখো আলটিমেটলি এই ভ্যালু থেকে, এই টোটাল ভ্যালু থেকে এটা অবশ্যই বড় হবে। তুমি যদি ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 3 + √34, √34, √34, তাহলে এটা পাবো +3।
তাহলে এখান থেকে পাবো 8.88 আর হচ্ছে √73। দেখো তুমি হিসাব করে দেখো, এই ভ্যালুটা এর থেকে বেশি, এই ভ্যালুটা এর থেকে বেশি। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে এটা ত্রিভুজ অবশ্যই গঠন করবে, অবশ্যই ত্রিভুজ গঠন করতে হবে। অথবা অথবা তুমি যদি এই শর্তটা স্থাপন করতাম, যদি এই শর্তটা স্থাপন করতাম যে বিসি প্লাস এসি এটা কি এবি থেকে বড় না, তাহলে যে কোনো যেভাবে স্থাপন করো আমি দেখতে পেলাম যে এই তিনটা ত্রিভুজ, এই তিনটা শীর্ষবিন্দু দ্বারা একটা ত্রিভুজ গঠিত হবে। এখন আমার কথা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ক্ষেত্রে আমি জাস্ট বিন্দুগুলো বসাই দেবো। দেখো একটা বিন্দু বলছে মূল বিন্দু, তাহলে আমরা ক্ষেত্রফল সমান সূত্রকে জানি, দূরের সাথে গুণ মাইনাস কাছের সাথে গুণ, খুবই সোজা। 3 8 24 মাইনাস 3 5 15। দেখো হাফ অফ 24 থেকে 15 গেলে কত থাকে? 24 থেকে 15 গেলে কত থাকে? 24 থেকে 15 গেলে থাকে 9। 9, তাহলে 9/2 হবে অ্যান্সার। 9/2 বর্গ একক। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে, এরপরে কি আছে? এরপরে আমাদের যে আলোচিত বিষয় হবে সেটা হচ্ছে, দেখো এরপরে টাইটেল দিলাম হচ্ছে আমি, একটা ত্রিভুজের বাহুগুলার মধ্যবিন্দু যদি দেওয়া থাকে, বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া থাকলে, মধ্যবিন্দু থাকলে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল কি হবে? মনে করো একটা ত্রিভুজ আঁকলাম, যে এমন একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এর আগে যে ইয়েগুলা দেখলাম সেক্ষেত্রে আমার দেওয়া ছিল এই ত্রিভুজের কৌণিক বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া ছিল, এখন তা না করে আমাদের দিয়ে দিছে এদের যে মধ্যবিন্দুগুলা, মনে করি এই মধ্যবিন্দুটা হচ্ছে মনে করলাম এটা হচ্ছে পি বিন্দু, না এটা মনে করলাম, এটা মনে করলাম এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ, যেটার কিনা এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি। পি, যার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে, যার একটা স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে মনে করো x1 y1। বিসি এর মধ্যবিন্দু কিউ, যার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে x2 y2। এসি এর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে আর, যেটা কিনা x1 y, x3 y3। এখন বলছে যে তাহলে এই এ বি সি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? দেখো আলটিমেটলি এখানে, এখান থেকে যদি আমি মানে দেখার ট্রাই করি, এই যে যে মধ্যগুলা মানে মধ্যমাগুলা যে যোগ করলাম, মধ্যমা বলতে মানে এই মধ্যবিন্দুগুলা যে যোগ করলাম না, তাহলে এখানে আলটিমেটলি কয়টা ত্রিভুজ গঠিত হয়েছে দেখো তো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা ত্রিভুজ? তিনটা ত্রিভুজ, চারটা ত্রিভুজ। এবং এই প্রত্যেকটা ত্রিভুজ ইকুয়াল হবে, প্রত্যেকটা ত্রিভুজ ইকুয়াল হবে, অর্থাৎ ত্রিভুজ এ পি আর ইকুয়াল ত্রিভুজ পি বি কিউ ইকুয়াল ত্রিভুজ, ত্রিভুজ কিউ সি আর ইকুয়াল ত্রিভুজ পি কিউ আর। এই চারটা ত্রিভুজ ইকুয়াল হবে। তাহলে আমরা এই চারটা ত্রিভুজ ইকুয়াল হলে লিখতে পারি কিনা যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি সমান সমান হবে হচ্ছে 4 ইন্টু ত্রিভুজ, ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর। এটা হচ্ছে একটা ফর্মুলা, মাথায় রাখবা, হ্যাঁ একটু মাথায় রাখবা, যদিও এটার অ্যাপ্লিকেবল খুবই কম, বাট মাথায় রাখবা। এটা হচ্ছে আমরা লিখতে পারি তাহলে ত্রিভুজ, এই টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল হবে তাদের যে মধ্যবিন্দুগুলা, এই মধ্যবিন্দুগুলা নিয়ে যে গঠিত ত্রিভুজ তার 4 গুণ হবে। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। দেখো তাহলে এখন, এখন আমি করব হচ্ছে এটার একটা প্রমাণ দেখি, হ্যাঁ এটা একটা প্রমাণ দেখি। দেখো এটার একটা প্রমাণ স্বরূপ আমি, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের মনে করো এই মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, মনে করো এটা দেওয়া আছে 2,8, ধরে নিলাম এটা 2,8, এটা হচ্ছে 4,4, এটা হচ্ছে 1,2, 1,2। এখন এই ত্রিভুজটার, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে এটার নাম দিলাম হচ্ছে পি কিউ আর।
এখন তাহলে বলো যে এটা ধরলাম হচ্ছে এ বিন্দু, এটা ধরলাম হচ্ছে বি বিন্দু, এটা ধরলাম সি বিন্দু। একদম চতুর্থ বা পঞ্চম লেকচারে এই বিষয়গুলো পড়ানো হয়েছে যে, তাহলে দেখো এই মধ্যবিন্দুগুলো ইউজ করে আমি এই কৌণিক বিন্দুগুলো নির্ণয় করব, কৌণিক বিন্দুগুলো। তাহলে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এর সাথে সবচেয়ে কাছে কোন দুইটা আছে? এই দুইটা, এদের যোগফল তাহলে বুঝ বের করবো। তাহলে 2 + 1 3, 3, 3 থেকে -4, তাহলে হবে হচ্ছে 2 + 1 -4, -4 কমা। কুটির ক্ষেত্রে কি হবে? কুটির ক্ষেত্রে সেম, তাহলে 8 + 2 -4, -4। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা স্থানাঙ্কটা কি পাবো? -1, -1 কমা কমা 4 2 8 থেকে 4 গেলে আহ কি হবে? হ্যাঁ 6, দেখো এটা হবে 6, -1,6। আলটিমেটলি অনুরূপ ভাবে আমি বি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে, দেখো তো এই বি বিন্দু থেকে কাছাকাছি কোন দুটো আছে? পি আর কিউ। আর দূরে কোনটা আছে? আর। তাহলে এই দুটার যোগফল হবে 6 থেকে 1 গেলে 5, এটা হবে হচ্ছে 5 কমা। আর 8 আর 4 12, 12 থেকে 2 গেলে 10, এটা হবে 10। সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো তো? 5, 5 থেকে 2 গেলে 3 কমা 6, 6 থেকে 8 গেলে -2। বিষয়টা ক্লিয়ার কিনা? এখন আমরা দেখবো যে পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ পি কিউ আর ইকুয়াল টু হবে হচ্ছে হাফ অফ, জাস্ট বিন্দুগুলা বসাও, তাহলে 2, 8, 4, 4, 1, 2, 2, 8। তাহলে এখান থেকে আমরা পাবো যে হাফ থাকলো, গুণ করলে 4 দুগুণে 8 -32, 4 দুগুণে 8, তাহলে এই দুইটা এই দুইটা, তাহলে প্লাস 4 দুগুণে 8 -4 একে 4, প্লাস 8 একে 8 -4। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি পাবো হচ্ছে তোমার, যদি ক্যালকুলেশন করে তোমার ক্যালকুলেটর থাকলে, এটা পাবো হচ্ছে 64, 64। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে, এটা পাবো হচ্ছে 32, 32 বর্গ একক, 32 বর্গ একক, এটা পাইলাম হচ্ছে 32 বর্গ একক। এখন আমরা দেখি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? এ বি সি। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ, জাস্ট বিন্দুগুলা বসাও, তাহলে এখানে হচ্ছে -1 6, 5 10, 3 -2 -1 6। তাহলে এটা পাবো হচ্ছে হাফ অফ -10, -10 -10, তারপরে পাবো হচ্ছে -30। এটা করলে হচ্ছে -10 -30, +3 × 6 = 18, আর মাইনাস 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 মাইনাসে প্লাস, আলটিমেটলি -2। তাহলে এটা যদি যোগ বিয়োগ করো, ক্যালকুলেটর যদি থাকে, তাহলে এটা পাবা হচ্ছে -40, 50, 60। 60-এর থেকে কি করলাম এটা গো, 60-এর থেকে যদি তুমি এটা ইয়ে বাদ দাও, তাহলে এখান থেকে পাবা হচ্ছে 60, 60, 60, 60। ক্যালকুলেটর করলে পাবো হচ্ছে 60, 40, 50, 50, 80, 80 থেকে কি করলাম এটা, 3 6 18, 18 -2, তাহলে 80 থেকে 18 গেলে এর তো অনেক হিসাব আসতেছে, তাহলে এটা 4 ভাগ 32। হ্যাঁ, তাহলে দেখো এটা পাবো হচ্ছে, সরি এটা আমি ভুল করছি, ভুল করছি, ভুল করছি, এটা আসবে না, এটা আসবে না। দেখো এটা আসবে হচ্ছে 8 - 32 + 8, তাহলে 8 8 16, 16 3 × 8 = 24, 8 - 32 + 8 -4 + 8 -4, এই সরি এটা আসবে 16, এটা আসবে হচ্ছে -16, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে আলটিমেটলি এটা আসবে হচ্ছে 8, 8 বর্গ, ওকে, এটা আসবে হচ্ছে 8। তাহলে এখানে আসবে, তুমি যদি এটা ক্যালকুলেশন করতে পারো, এটা পাবো হচ্ছে 80, 80 -2, না 80, 82, 82 থেকে -16, -16, -16, তাহলে এটা পাবো হচ্ছে, এটা পাবো 64, এটা পাবো 64, এটা ক্যালকুলেশন করলে পাবো 64, এটা পাবো 64, এটা পাবো 64। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এটা পাবো 32, হাফ অফ 32, তাহলে 32। তাহলে দেখো আলটিমেটলি
একটা বিষয় লক্ষ্য করে দেখো, এখান থেকে আমরা তাহলে এইখান থেকে আমরা এই পি কিউ আর এ বি সি, যে ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ত্রিভুজ পি কিউ আর করলে কত পাই দেখো তো, 32 ডিভাইডেড বাই 8, তার মানে এখান থেকে পাই হচ্ছে 4। তার মানে কি দেখো তো, আমি লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু 4 অফ ত্রিভুজ পি কিউ আর এটা লিখতে পারি। আলটিমেটলি আমরা জাস্ট এখানে একটা প্রমাণ দেখলাম। আশা করি বুঝতে পারছো, আশা করি এই সূত্রটা তোমরা খুব সহজে মেনে নিবা বা মেনে নিয়েছো। ওকে, এরপর দেখো, এরপর আরেকটা বিষয় আমরা দেখব, যে একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখো একের বি নাম্বার ম্যাথটা দেখো, একের বি নাম্বার ম্যাথে কি বলছি, এখানে বলে দিছে যে একটা ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, এটা মধ্যবিন্দুগুলো দেওয়া আছে এইগুলা। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, ওই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজগুলোর বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে, এখন ওই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সুতরাং সুতরাং ওই ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল অফ এ বি সি সমান সমান কত হবে, সমান সমান কত হবে, 4 ইন্টু হাফ অফ এই ত্রিভুজটার ক্ষেত্রফল, হাফ অফ ক্ষেত্রফল কত হবে, 1 2 4 4 2 8 তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো তো, তাহলে এটা কাটলে পাবো হচ্ছে 2 2 ইন্টু 4 একে 4, আচ্ছা সরি রিপিট করি তো, এই তো তাহলে রিপিট হিসেবে হবে হচ্ছে এখানে 2 8 1 2 1 2, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা 4 একে 4 -8 +32 -8 +4 -8, তাহলে এটা কত হয় দেখো তো। আমি আমার কাছে সাইন্টিফিক আছে, টেনশন করার কারণ নেই। 4 - 8 +32 - 8 +4 - 8, তাহলে এটা আসবে হচ্ছে 16, 2 × 16, 2 × 16, তার মানে ক্ষেত্রফল তো আর ঋণাত্মক হতে পারবে না। তাহলে এটা আলটিমেটলি হবে হচ্ছে 32 বর্গ একক, 32 বর্গ একক, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, এটা হবে হচ্ছে 32 বর্গ একক। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে, এরপরে কি আছে, এরপর কি আছে দেখো, এখন দেখো, এখন আরেকটা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে এত এর আগে দেখলাম হচ্ছে আমরা যে একটা ত্রিভুজের আহ বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া ছিল এখান থেকে, তাহলে 4 গুণ হবে। এখন আমরা দেখবো বাহুগুলার মধ্যবিন্দুর যে মধ্যবিন্দু সেটা দেওয়া থাকবে। বাহুগুলার মধ্যমা তিনটির মধ্যবিন্দু দেওয়া থাকলে, বাহু বাহু তিনটি ত্রিভুজের, তাহলে টাইটেলটা দিলাম হচ্ছে ত্রিভুজের মধ্যমা তিনটির মধ্যবিন্দু, মধ্যমা তিনটির মধ্যবিন্দু, মধ্যবিন্দু দেওয়া থাকলে, দেখো এই বিষয়টা কি হবে, কোন একটা ত্রিভুজের তিনটা মধ্যমা দেওয়া আছে, মনে করো একটা ত্রিভুজ অঙ্কন করি। মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ যার তিনটা মধ্যমা দেওয়া আছে, একটা মধ্যমা হচ্ছে এটা, একটা মধ্যমা হচ্ছে এটা, আর একটা মধ্যমা হচ্ছে এটা, আর একটা মধ্যমা হচ্ছে এটা। তাহলে এখন বলছে যে এই মধ্যমা তিনটার মধ্যবিন্দু দেওয়া আছে, মনে করো তাহলে এই মধ্যমা তিনটার মধ্যবিন্দু বলতে কি বোঝাচ্ছে দেখো তো। মনে করো এটা হচ্ছে তার একটা মধ্যমা, এটা হচ্ছে তার একটা মধ্যমা, মানে কি এই মধ্যমাটার মধ্যবিন্দু এটা, এই মধ্যমাটার মধ্যবিন্দু মনে করলাম এটা, এবং এই মধ্যমাটার মধ্যবিন্দু মনে করলাম এটা। তাহলে এখানে এখানে কি একটা ত্রিভুজ গঠিত হবে, এখানে একটা ত্রিভুজ গঠিত হবে, এটা একটা ত্রিভুজ, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে এখানে একটা ত্রিভুজ গঠিত হলো, যে আমি ধরে নিলাম এই বিন্দুটা দেওয়া আছে পি বিন্দু, এটা দেওয়া আছে হচ্ছে কিউ বিন্দু, এটা দেওয়া আছে হচ্ছে আর বিন্দু। তাহলে এখানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1 ধরে নিলাম, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, এবং আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, y3। তাহলে আলটিমেটলি আমার এই যে যে ত্রিভুজ, টোটাল ত্রিভুজটা ধরলাম এ বি সি, এখানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে 16 × 16 গুণ 16 গুণ 16 গুণ ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর।
আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে ওয়ান কাইন্ড সূত্র বলা চলে। এখানে তুমি হিসাব করে দেখতে পারো যে এখানে 16টা ত্রিভুজ গঠিত হবে, 16টা ত্রিভুজ গঠিত হবে এবং প্রত্যেকটা ত্রিভুজ সমান হবে, প্রত্যেকটা ত্রিভুজ এই ত্রিভুজটা সমান হবে। অতএব আমরা লিখতে পারি এ বি সি সমান সমান হবে হচ্ছে ত্রিভুজ, মানে 16টা, এর সাথে 16 গুণ হবে। ওকে, দেখো এর উপর একটা ম্যাথ দেখি। দেখো দেওয়া আছে হচ্ছে সি নাম্বার ম্যাথটা, একের সি নাম্বার ম্যাথটা দেখো, একের সি নাম্বার ম্যাথে বলা আছে যে একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হবে হচ্ছে 16 গুণ ত্রিভুজ, এই ত্রিভুজটা মনে করলাম এই মধ্যমাগুলো দেওয়া আছে হচ্ছে, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু। তাহলে এখান থেকে ত্রিভুজ ত্রিভুজ পি কিউ আর, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 16 গুণ আহ ত্রিভুজ পি কিউ আর মানে কি, হাফ অফ বিন্দুগুলো জাস্ট বসাই, 1 2 4 4 2 8, 1 2। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার যে 16, তাহলে 8 হবে, 8 ইন্টু, তাহলে এখানে হবে হচ্ছে 4 একে 4 মাইনাস 32, 4টা 32 মাইনাস 8, আর +4 - 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা এটা বাদ, তার মানে আলটিমেটলি থাকবে হচ্ছে 8 ইন্টু, যোগ ইয়ে করো তো কত আসে, তাহলে -16 আর হচ্ছে 8 কত হয়, -16 থেকে 8 গেলে কত থাকে, 8। -16 থেকে 8 গেলে 8 থাকবে। তাহলে এখানে থাকবে হচ্ছে আহ কি করি, -16, হুম, 4 -8 +4 -8, -8 তো হওয়ার কথা না, এটা কি হয়েছে, 1 2 4 4 2 8, বিন্দুগুলো বসাই দিলে পাবো হচ্ছে আমি, তাহলে এটা যদি গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে 4 একে 4, 4 একে 4, উফ, কি রে, আজকে তো ভুল করতেছি কে, 4 একে 4, এটা -8 হবে না, তারপরে +32 -8 +4 - 8, এটা হবে। তাহলে এটা ক্যালকুলেশন করো কত আসে, এটা ক্যালকুলেশন করো কত আসে, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে, তাহলে এখানে 4 4, তাহলে 8, এটা পাবো হচ্ছে 4 8 পাবো, তাহলে 16, এখানে পাবো হচ্ছে দেখো, যোগ ইয়ে করে পাবো হচ্ছে 16 16, তাহলে আমি লিখতে পারি 8 16 কত হয়, 8-এর দিয়ে এই 16 দিয়ে গুণ দাও কত আসে, কত আসে দেখো তো, 8 দিয়ে 16কে গুণ দাও, 8 গুণ 16, 8 16 গুণ 8, তাহলে এটা পাবো হচ্ছে 128, 128, 128 বর্গ একক, এটাই হবে অ্যান্সার, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা, জাস্ট ওই সূত্রের অ্যাপ্লাই যে 16 দ্বারা গুণ হবে, যে এটা আর কিছু না। দেখো এরপরে ডি নাম্বার ম্যাথটা কি বলছে, ডি নাম্বার ম্যাথে বলা আছে, ডি নাম্বার বলছে ত্রিভুজ এ বি সি এর, এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, মনে করলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এবং বিসি সি এ এ বি এর মধ্যবিন্দু দেওয়া আছে ডিই এফ। ত্রিভুজ এ বি সি এবং ডিই এফ এর ক্ষেত্রফল নির্ণয় করে দেখাও যে এটা সমান, মানে ওই যে শর্তটা আমি দিয়েছিলাম, যে শর্তটা আমি কিছুক্ষণ আগে যে সূত্র হিসেবে দিলাম, এই শর্তটা এখানে প্রমাণ করতে বলছে। তাহলে এখানে বলো যে এখান থেকে ত্রিভুজ ত্রিভুজ মনে করলাম, আচ্ছা, আচ্ছা দেখো তাহলে এখান থেকে মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া নাই, মনে করলাম এটা হচ্ছে সেই ত্রিভুজটা, যে ত্রিভুজটা, আর এই বিন্দু মনে করো এই বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে 3,5, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -3,3, এটা হচ্ছে সি বিন্দু যেটা হচ্ছে -1,-1। এখন এই মধ্যবিন্দুটির স্থানাঙ্ক কত হবে, ভুজদ্বয়ের যোগফল / 2, তাহলে ভুজদ্বয়ের যোগফল / 2 করলে কত আসবে দেখো তো, এটা আসবে হচ্ছে 0, তাহলে 0,2 হবে, 4 হবে না, কারণ কি 3 আর 5 কত হয়, 8, 8/2, তার মানে 4। আবার এই বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, এটাকে ধরলাম ডি বিন্দু, এটাকে ধরলাম ই বিন্দু,
ই বিন্দুর স্থানাঙ্ক কত আসবে দেখো তো, তাহলে এটা হবে হচ্ছে আহ -3 যোগ -1, তাহলে -2 হবে এটা। আর এটা হবে হচ্ছে 3 আর -1 যোগ করলে কত হয়, 2 2, 2/2, তাহলে এটা হবে 1, -2, 1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম হচ্ছে এফ বিন্দু, যেটা স্থানাঙ্ক হচ্ছে ভুজ দ্বয়ের যোগফল, যোগফল করলে কত আসবে, 2/1, 2/2, তাহলে 1, 1, আর 5 আর -1 যোগ করলে কত আসবে, 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 2। আশা করি বুঝতে পেরেছো এই বিন্দুগুলো বের করা। তাহলে এখন আমাকে দেখতে হবে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে, হাফ অফ, তাহলে এখানে যদি আমরা বসাই বিন্দুগুলা যে 3, 5, -3, 3, -1, বিন্দুটা রিপিট করো, 3, 5। তাহলে এখানে যদি আমরা বের করি পাবো হচ্ছে হাফ অফ 3 × 9, মাইনাস মাইনাসে প্লাস হবে, 3 × 5 = 15, +3 × 3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 × 3 -5, মাইনাস মাইনাসে প্লাস হবে 3। তাহলে এইটুকু হিসাব করা কত আসে, এইটুকু হিসাব করা কত আসে, আমি হিসাব করি, 9 + 15 +3 +3 -5 +3, তাহলে এটা আসবে হচ্ছে 28, এটা আসবে হচ্ছে 28, হাফ গুণ 28, 28, তার মানে এটা আসবে হচ্ছে 14 বর্গ একক, 14 বর্গ একক পাইলাম হচ্ছে এটা। এখন তাহলে আমাকে দেখতে হবে যে এইটুকু সমান কত হবে। আবার ত্রিভুজ ডিইএফ, ডিইএফ এর ক্ষেত্রফল কত হবে, হাফ অফ, জাস্ট বিন্দুগুলো বসাও, 0, 4, 0, 4, -2, 1, 1, 2, 0, 4। তাহলে এখান থেকে ক্ষেত্রফল কত আসবে, হাফ থাকলো, 0, মাইনাস মাইনাসে প্লাস হবে 8, -4, -4, -1, +4, -0। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো তো, পাবা হচ্ছে 8-এর থেকে 4 গেলে 4, 4-এর থেকে 1 গেলে থাকবে হচ্ছে 3, 3 আর 4 যোগ করলে কত হয়, 7, 7। এটা পাইলাম হচ্ছে তাহলে 7/2 বর্গ একক, বর্গ একক, বর্গ একক। তাহলে এখন আমার শর্তটা কি, সুতরাং আমি লিখতে পারি কিনা যে যে ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ সমান সমান কত আসে দেখো তো, 14/7/2, 7/2, তার মানে এটাকে লিখতে পারি 2 উপরে চলে যাবে, তার মানে 28/7, তার মানে এটা হচ্ছে 4, 4 7 28। তাহলে আমি লিখতে পারি কিনা যে সুতরাং ত্রিভুজ এ বি সি সমান সমান হবে হচ্ছে 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ, ডিইএফ, এটাই প্রমাণিত, দেখাতে পারলাম, এটাই শুড, শুড। আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ, খুবই সোজা কিন্তু, খুবই সোজা। তো ঠিক আছে, তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই থাক। আগামী লেকচারে বা নেক্সট লেকচারে আমরা এরপর থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আজকের ক্লাসটি এই পর্যন্তই, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের লেকচারটি এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।